উইক দুটো ব্যাচ আমি ভাগ করে দিয়েছি ম্যাথের, ঠিক আছে। ম্যাথের একটা স্ট্রং ব্যাচ আর একটা উইক ব্যাচ, দুখানা ব্যাচে ভাগ করে দেওয়া হয়েছে। যে সমস্ত স্টুডেন্ট স্ট্রং ব্যাচে আছো তাদের উইক ব্যাচে থাকার দরকার নেই। তার কারণ আমি আগের দিনই বলেছি যে স্ট্রং ব্যাচে যা করাবো উইক ব্যাচেও একই জিনিস পড়াবো, কিন্তু পার্থক্য এটাই হবে, উইক ব্যাচে একটু আরো ডিটেলসে বুঝিয়ে আমি করব। আর যেটা স্ট্রং ব্যাচ মিনস এই মুহূর্তে তো আমাদের ম্যাথে আহ, 1 থেকে 10টা ক্লাস, মানে 10টা টোটাল গ্রুপ আছে, 10টা ব্যাচ আছে আর কি। তো 10খানা ব্যাচের ক্লাস চলছে, তার মধ্যে 1 থেকে 7খানা ব্যাচের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তাই এই ব্যাচের যারা, তাদের ক্ষেত্রে তো অনেকটা ওরা অ্যাডভান্স। তো তাদের মধ্যে যারা ভালো করে একটু পড়াশোনা করেছে বা অ্যাডভান্স আছে, যাদের মনে হচ্ছে ম্যাথের ভয়টা কোনো রকম ভাবে আর নেই, তারা স্ট্রং ব্যাচে গেছে। যাদের মধ্যে, এদের মধ্যেও যদি কেউ থাকে যে আমার না আর একটু আমি ডিটেলসে করতে চাই বা আরো ভালো করে পড়তে চাই, তারা এই আজকের ক্লাসে জয়েন করেছে। এবং 8 থেকে 10 এই ব্যাচের যে স্টুডেন্টরা, এই ব্যাচের স্টুডেন্টরা যেহেতু নতুন, তাই এরা এই মুহূর্তে উইক ব্যাচেই ক্লাস করো, তোমাদের এখানেই বেশি ভালো হবে। তারপর 2 মাস 3 মাস পরে তোমরা স্ট্রং ব্যাচে চাইলে পরে কনভার্ট করতে পারবে, অসুবিধা নেই। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য এটাই, স্ট্রং ব্যাচে একটু স্পিড ক্যালকুলেশন করানো হবে বা একটু তাড়াতাড়ি হবে। দেখা গেল একটা ক্লাসে 40টা প্রবলেম বোঝানো হলো, আর উইক ব্যাচে হয়তো সেটা 25টা থেকে 30টা হবে, ঠিক আছে। রেকর্ডিং ক্লাস তুমি যে ব্যাচে ক্লাস করবে সেই ব্যাচেই পাবে, তুমি উইক ব্যাচে থাকলে উইক ব্যাচে রেকর্ডিং পাবে, স্ট্রং ব্যাচে থাকলে স্ট্রং ব্যাচে আজকের রেকর্ডিং ক্লাসটা পাবে, উইক ব্যাচ ঠিক হয়েছে। আছে। হ্যাঁ, এইটার ক্লাস হচ্ছে উইক ব্যাচের ক্লাস, ঠিক আছে। আমি অলরেডি আগের দিন মানে রবিবার, এইটা সরি শনিবার দিন 8টা থেকে, শনিবার 8টা থেকে আমি এই প্রবলেম গুলো অলরেডি বুঝিয়ে দিয়েছি। শনিবার 8টা থেকে ব্যাচে, স্ট্রং ব্যাচ যেটা ম্যাথের, তো সেই ব্যাচে আমি অলরেডি 1 থেকে 40 পর্যন্ত বুঝিয়ে দিয়েছি আগের দিন। এবার তো এই ব্যাচে কিন্তু এতটা বোঝানো সম্ভব হবে না। তার একটাই কারণ, কারণ এখানে যারা আছে প্রথম আছে, অনেকে ম্যাথে ভয় আছে, দুর্বল আছে, তাদের কারণে এখানে কিন্তু আমার হয়তো দেখা যাবে আজকে 20টা অঙ্ক বোঝাতে পারবো। কারণ এখানে আমাকে অনেক আস্তে আস্তে বোঝাতে হবে এবং প্রত্যেকটা ধরিয়ে প্রতিটা ডিটেলস করে বোঝাতে হবে আগে থেকে। তাই আমি ক্লিয়ার করে রাখলাম, যার মনে হবে এই ব্যাচে থেকে ক্লাস করে আমার টাইমটা ওয়েস্ট হচ্ছে, অসুবিধা হবে, সে কিন্তু স্ট্রং ব্যাচে কনভার্ট করে যাবে। আর যার মনে হবে না এখানে যেভাবে হচ্ছে আমার বেশি লাভ হচ্ছে, সে এখানে থাকবে। আমি আগে থেকেই বলে দিলাম, বৃহস্পতিবার রাত্রি 8টার যেটা ক্লাস, এটা কিন্তু উইক ব্যাচের ক্লাস। এখানে কিন্তু সবসময় ক্লাসটা খুব খুব স্লো ভাবে, মানে অনেক কিছু ভেঙে ভেঙে একদম বাচ্চাদের মতো কাজ হবে এই ক্লাসে। আর যেটা স্ট্রং বেজের ক্লাস, বৃহস্পতিবার তো সেখানে স্যার, কিন্তু একটু ফাস্ট হবে। বৃহস্পতিবার ব্যাচটা স্যার ওকে, ব্যাচ 8 এর ব্যাচ ছিল না স্যার বৃহস্পতিবার? দেখো প্রতিটা ব্যাচের একটা করে ফাইনাল ডেট আছে, যেমন ব্যাচ নম্বর 8, ওর মানে ফাইনাল যেটা রুটিন সেটা হচ্ছে রবিবার সন্ধ্যে 6টা থেকে, ঠিক আছে। রুটিন গুলো একটু ভালো করে খেয়াল করবে, ভর্তির সময় আমরা ওইভাবেই তোমাদের বলেছি যে সিলেবাস ধরে পরপর যেটা ক্লাস হয়, সেটা যে ব্যাচ নম্বর 8-এর স্টুডেন্ট তার ক্লাস হয় রবিবার সন্ধ্যে 6টা থেকে, যে ব্যাচ নম্বর 9-এর স্টুডেন্ট তার ক্লাস হয় শনিবার 11টা থেকে, যে ব্যাচ নম্বর 10-এর স্টুডেন্ট তার ক্লাস হয় রবিবার রাত্রি 8টা থেকে। এরকম প্রত্যেকের, এটা হচ্ছে সিলেবাস ধরে পরপর ক্লাস। এবার বাকি পড়ে থাকে দুটো এক্সট্রা ডেট, একটা হচ্ছে বৃহস্পতিবার রাত্রি 8টা, আর একটা মঙ্গলবার দিন 11টা। এইটা হচ্ছে কমন ক্লাস, বৃহস্পতিবার রাত্রি 8টার ক্লাস যেটা, এখানে সমস্ত ব্যাচের উইক স্টুডেন্ট জয়েন করে। আর শনিবার রাত্রি 8টাতে সমস্ত ব্যাচের স্ট্রং স্টুডেন্ট জয়েন করে। আর মঙ্গলবার 11টা সিম্পলিফিকেশনে অল স্টুডেন্ট জয়েন করতে পারে। এই হচ্ছে টোটাল সপ্তাহে 3 দিন ক্লাসের সিস্টেম। বোঝাতে পারলাম? 3 দিন ঠিক এই আছে। কারণে দেওয়া আছে যাতে ভালো করে তুমি প্র্যাকটিস হয়, ম্যাথের ভয় বলে কিছু না থাকে। আর যে উইক, তাকে আমি স্ট্রং বানানোর জন্য এইভাবে আলাদা করে দিয়েছি। বোঝাতে পারলাম? এবার যদি এই ব্যাচে ক্লাস করে, মানে বৃহস্পতিবার রাত্রি 8টায় ক্লাস করে কোনো স্টুডেন্টের মনে হয় যে স্যার এখানে আমার মানে টাইমটা ওয়েস্ট হচ্ছে, স্লো হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু শনিবার রাত্রি 8টার ক্লাসে চলে যাবে, ঠিক আছে। বোঝাতে পারলাম সবাইকে? আমি এবার ক্লাস শুরু করছি। স্যার আগের দিনের 1 থেকে 40 পর্যন্ত যেগুলো বুঝিয়েছেন ওগুলোই আবার করাবেন এখন? হ্যাঁ, এখানে তাই করানো হবে, ঠিক আছে। এই কারণে ঠিক আমি আছে, তাহলে আমি বলেই, লেট হয়ে যাচ্ছে, আমার হ্যাঁ করেছিলাম। হ্যাঁ, আমি আগেই বলে দিয়েছি যে দুটো গ্রুপে থাকবে না, হয় উইক ব্যাচে থাকবে নাহলে স্ট্রং ব্যাচে থাকবে, ঠিক আছে। দুটোতে কিন্তু থাকবে না, কারণ অযথা তোমার টাইম নষ্ট হবে। একই জিনিস একবার বুঝেছো আবার করানো হবে, তো সেইগুলো তো বুঝে তোমার লাভ হবে না, তাই না। হ্যাঁ, হ্যাঁ পিডিএফ হ্যাঁ, ঠিক আমি আছে ঠিক গ্রুপে আছে দিই, স্যার। চিন্তার কোনো কারণ নেই। চলো আমি ক্লাসে চলে যাই, আর কথা নয়, বুঝিয়ে দিলাম আমি সবাইকে ডিটেলস,
ক্লিয়ার করে দিতে পেরেছি। নেক্সট দিন থেকে আশা করি আর এই নিয়ে প্রবলেম হবে না কারোর, ঠিক আছে? সবাইকে ক্লিয়ার করে দিতে পেরেছি। যেহেতু আজকে প্রথম ক্লাস এই এই টপিকের, মানে অ্যাসাইনমেন্ট প্রথম থেকে সলভ করা শুরু, এবং এটা আজকের প্রথম ক্লাস বলতে পারো। তো সেই হিসাবে আমি ক্লিয়ার করে দিলাম। স্ট্রং ব্যাচের আগের দিন একটা ক্লাস হয়েছে, তাদের প্রথম ক্লাস। উইক ব্যাচের আজকে প্রথম ক্লাস। সেই হিসেবে কিন্তু সবাই ভালো করে মন দিয়ে শুনবে। আমি একদম প্রতিটা জিনিস ভেঙে ভেঙে করাবো। এছাড়া যখনই কোনো কিছু টপিকে যদি অল্প, যেমন আমি মৌলিক সংখ্যা নিয়ে অল্প কিছু কথা এখানে বলবো, সমস্ত কিছু বলতে যাব না, কারণ মৌলিক সংখ্যা নিয়ে অনেক কথা আছে। এবার যে ব্যাচের এই মৌলিক সংখ্যা সম্বন্ধে ডিটেলস পড়ানো হয়ে গেছে তাদের নো প্রবলেম, যাদের হয়নি তাদের কিন্তু নর্মাল যে ক্লাসের রুটিন, সেই রুটিনে যখন হবে তখন দেখবে একটা ক্লাসই পুরো মৌলিক সংখ্যার উপরে হবে, মানে তখন তুমি আরো অনেক ডিটেলস শিখতে পারবে। আই থিঙ্ক আমি সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি। এবার এখানে এই অ্যাসাইনমেন্টের প্রবলেম করতে গেলে যতটুকু জানা দরকার ততটুকু কথা বলে আমি সলভ করব। তো আমার ফার্স্ট প্রবলেম বলছে 60 এবং 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত হবে। মৌলিক সংখ্যা কাকে বলে? না, মৌলিক সংখ্যা আমরা তাকেই বলবো যেটা একের থেকে বড় হবে। প্রথম কন্ডিশনে একের থেকে বড় হতে হবে। আমি যদি পি কে মৌলিক সংখ্যা বলি, তাহলে পি কে প্রথম কথায় একের থেকে বড় হতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। নেক্সট কি, যে একের থেকে বড় যে নাম্বার এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে, মানে সে 1 দিয়ে ভাগ যাবে আর পি দিয়ে ভাগ যাবে, আর কিচ্ছু দিয়ে ভাগ যাবে না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 3, 3 একটা মৌলিক সংখ্যা। কেন? 3 1 দিয়ে ভাগ যায় আর 3 দিয়ে ভাগ যায়। 5, 5 একটা মৌলিক সংখ্যা। 5 কে 1 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়। তাহলে এই হচ্ছে মৌলিক সংখ্যার ডেফিনেশন, যেটা 1 দিয়ে ভাগ যাবে এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে, তাকে মৌলিক সংখ্যা বলে। তোমাকে বলছে 60 এবং 75-এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি আছে। না, আমরা জানি 61 একটা মৌলিক সংখ্যা। তারপরে কি হয়? 63 হবে না, কারণ 63 9 সাথে 63 হয়ে যায়। নেক্সট কি হবে আমাদের? 64 67 হবে। স্যার। হ্যাঁ, 67, তাই তো? হ্যাঁ স্যার। তারপর কত হবে? 71 71। তারপর কত হবে? 73 এই চারখানা আছে যেটা 60 থেকে 75-এর মধ্যে। প্রথমত 1 থেকে 100-এর মধ্যে কি কি মৌলিক সংখ্যা আছে এটা আমাদের ভালো করে জানা উচিত। এছাড়া যে যার যে ক্লাসে মৌলিক সংখ্যা সম্বন্ধে ক্লাস করানো হয়নি, যাদের ব্যাচে, তাদের যখন মৌলিক সংখ্যা আমি পড়াবো তখন কি করে একটা সংখ্যা মৌলিক চিনবো, কি করে ইজিলি কি করে বুঝবো, সেগুলো আমি ওই ব্যাচে করিয়ে দেব। এছাড়া ইউটিউবে অনেক করে দেওয়া আছে, পরে করে দেবে। আর যেসব ব্যাচে করে দেওয়া হয়েছে তারা তোমরা তোমাদের রেকর্ডিং ক্লাসে গিয়ে যদি ভুলে যাও আর একবার রিপিট করে দেখে নেবে। আমাদের এখানে কোশ্চেনে বলেছে 60 এবং 75-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের যোগ করো। তো আমরা এইগুলো যোগ করে ফেলবো। যোগ করব কিভাবে? লাস্ট ডিজিট গুলো যোগ করব। 3 1 4, 4 7 11, 11 12, 12 2। বাকি আর করার দরকার নেই, কারণ যে চারখানা অপশন আছে তার মধ্যে দেখছি অপশন এ তেই লাস্ট ডিজিট 2, আর বাকি প্রত্যেকের কিন্তু এককের অঙ্ক আলাদা। তাহলে ইউনিট ডিজিটটা, এককের অঙ্কটা দেখলাম একমাত্র অপশন এ তে মিলছে, তার মানে এটাই হবে রাইট আনসার। বাকিগুলো তো হচ্ছে না, তাহলে আর বাকি যোগ করার দরকার নেই, পুরোটা যোগ করার দরকার নেই, অযথা টাইম নষ্ট হবে। ক্লিয়ার করাতে পেরেছি সবাইকে? একটু হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করবে। সবাইকে বোঝাতে পেরেছি? একটু হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করবে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। কোশ্চেন 2 বলছে দুটি সংখ্যার গুণফল এবং ভাগফল 128 এবং 2 হলে বড় সংখ্যাটি কত হবে। বলছে তোমাকে দুটো সংখ্যা দেয়া হলো, যে দুটো সংখ্যার গুণফল দেয়া আছে, ধরো এক্স আর ওয়াই যদি দুটো সংখ্যা হয়, তাদের গুণফল দেয়া আছে 128, আবার ওদের ভাগফল দেয়া আছে 2। অঙ্ককে যদি আমি জেনারেল টেকনিকে করি, জেনারেল টেকনিকে করলে কি হয়? জেনারেল টেকনিকে করলে আমরা এই লাস্ট থেকে এক্স এর মানটা নিয়ে নেব, এক্স সমান 2y। সেই মানটা নিয়ে গিয়ে আমরা প্রথমে গিয়ে বসিয়ে দেবো। যদি এটা জেনারেল টেকনিক, আমরা যদি জেনারেল টেকনিকে করি তাহলে আমরা নিচের থেকে এক্স এর মান নিয়ে নেব 2y, সেটা গিয়ে প্রথমে বসিয়ে দেব। তাহলে আমাদের দাঁড়াবে 2y² সমান 128। 2 দিয়ে কাটবে, কাটলে y² সমান 64 হবে। দিলে y এর মান আমি 8 পাবো। y যদি 8 হয় তাহলে x কত হবে? y সমান যদি 8 হয়, যেহেতু x সমান 2y, তাহলে x সমান হবে 2 × 8, মানে x এর ভ্যালু হবে 16।
তাহলে ওয়াই যদি 8 হয়, এক্স এর ভ্যালু হবে 16। আমাদের বড় সংখ্যাটা জানতে চেয়েছে, তাই বড়টা 16 হবে, ছোটটা জানতে চাইলে হবে 8। শর্টকাট টেকনিক, এটা গেল লেন্দি টেকনিক, মানে নর্মাল নিয়ম, যে আমি এক্স ওয়াই লিখে ফেললাম, এক্স বাই ওয়াই লিখলাম, করে ফেললাম। শর্টকাট টেকনিক কি, দুটো সংখ্যার গুণফল আর ভাগফল দেওয়া আছে, বড় সংখ্যাটা জানতে চাইছে, বড় সংখ্যা যেটা হয় সেটা হয় এই দুটো রেজাল্টের গুণ করে তার রুট, এই দুটো রেজাল্টের গুণ করে রুট করলে যেটা হয় সেটা হয় বড় সংখ্যা। তাহলে 128 আর 2 করলে 256, 256 রুট হচ্ছে 16। এবার অনেকে আছো যারা 256 রুট বের করা জানো না, তোমরা ইউটিউব থেকে স্কোয়ার রুট, কিউব রুট এই ভিডিওটা দেখে নেবে, অনেক ডিটেলস আমি বুঝিয়ে দিয়েছি, তাহলে তোমরা কিন্তু রুট বের করাটা শিখে যাবে। আমাকে বলবে ক্লাসরুমে, তোমাদের গ্রুপে আমাকে বলবে যে স্যার স্কোয়ার রুট, কিউব রুটের লিঙ্কটা দিন, আমি ইউটিউব থেকে তোমাকে লিঙ্কটা দিয়ে দেবো, তুমি স্কোয়ার রুট, কিউব রুট কি করে করতে হয় একটু ভিডিওটা দেখে নেবে, দেখবে তুমি খুব সহজে এগুলো করতে পারছো। তো 256 রুট হচ্ছে 16 হয়। তো এটা হচ্ছে আনসার, পাশে নোট করে রাখো। আমার কাছ থেকে কোনো কিছু চাওয়ার হলে বা কোনো কিছু যদি মনে হয় যে স্যারকে এটা বলতে হবে, খাতায় নোট করে রাখবে, পরে একসাথে আমাকে বলে দেবে, আমি যখন মেসেজ পড়বো তখন আমি তোমাকে দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে শর্টকাট টেকনিক আর লং মেথড এটা। এবার আর একটা কি করা যেতে পারে, আর একটা টেকনিক করা যেতে পারে, আমি তোমাকে সব রকম শিখিয়ে দেব, কিন্তু তারপরে তোমাকে বারবার একটা কথা বলি, যে তোমার যেটা বেস্ট মনে হবে, যেটা তোমার ক্ষেত্রে কমফোর্ট মনে হবে, যে আমি এরকম করলে ভুলও করব না, তাড়াতাড়ি করব, সেটাই পরীক্ষা হলে অ্যাপ্লাই করবে। ঠিক আছে? আমার মতো তুমি 3টে 4টে নিয়ম করবে না, তুমি তো কাউকে পড়াতে যাচ্ছ না। নিজে চাকরি পাওয়া আর কাউকে পাওয়ানো দুটোর মধ্যে রাত দিনের তফাৎ থাকে। যখন কাউকে পাওয়াতে যাব তখন আমাকে অনেক ডিটেলসে জানতে হয়, আর যখন আমি নিজে পেতে যাব তখন টু দা পয়েন্টে আমি শুধু আমার যতটুকু এটা আনসার দিতে যতটুকু টাইম নষ্ট করা উচিত ততটুকু পড়ে চলে যাব, এক্সট্রা আর বেশি কিছু পড়বো না। আমি আজকে যখন এই অঙ্কটা করাতে যাচ্ছি তোমাকে 3 রকম নিয়মে শেখাবো, কিন্তু আমি যদি এই অঙ্কটা আমি কোনো পরীক্ষায় বসার জন্য নিজে পড়ে যাই, তখন আমি জাস্ট টু দা পয়েন্টে করার চেষ্টা করব, টাইম নষ্ট করবে না। এটা তোমাকেও তাই করতে হবে। তুমি যখন নিজে পরীক্ষার জন্য বসবে তখন কোনো একটা আমার নিয়মকে বেছে নেবে, ওই নিয়মকে ভালো করে প্র্যাকটিস করবে। 3টে 4টে নিয়ম কিন্তু মাথায় নেবে না, একদম ক্লিয়ার ভাবে বলে দিলাম। কিন্তু ইনিশিয়ালি শেখার সময় যদি তুমি সবকটা নিয়ম ভালো করে না শেখো, বা প্রতিটা শর্টকাট টেকনিক এবং লং মেথড দুটো না জানো, তাহলে অঙ্কের ভীতি কোনোদিন কাটবে না। যদি তুমি শুধু শর্টকাট টেকনিক শিখে শিখে চলে যাও, তাহলে অঙ্কের ভীতি আজীবন থেকে যাবে, ওই ভীতি জীবনে কাটবে না, চাকরিও পেয়ে যাবে কিন্তু ভীতি কাটবে না। কিন্তু যদি ভয়টা সঙ্গে কাটাতে চাও, তাহলে লং মেথডটাও জানা উচিত, এবং কাউকে পড়াতেও পারবে জীবনে। কিছু যদি লাস্ট পর্যন্ত নাও হয়, মিনিমাম কাউকে পড়াতে পারবে, কিন্তু যদি সেই জিনিসটা না থাকে তাহলে কিন্তু সেটাও পারবে না, অতএব পড়াটা বেকার হয়ে যাবে। তাই আমি লং মেথডটাও বলে দিই। অপশন চেকিং এও করা যায়। যখন তোমাকে দুটো নাম্বারের গুণফল বলেছে 128, ঠিক আছে, তো আমি এখানে যে অপশন গুলো আছে তাদের মধ্যে কার নামটাতে 128 আছে সেটা খুঁজলেই হয়ে যায়। যেমন 18 দিয়ে যাবে না, 16 দিয়ে ভাগ যাচ্ছে, 16 8 128, এই জিনিসটা আমি যদি ভালো করে বুঝে যাই তাহলে হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমি পেয়ে যাব, যেহেতু কোশ্চেনে বলেছে দুটো সংখ্যার গুণফল 128, তাহলে একটা 16 হলে অন্যটা 8। ভাগফল, ভাগফল হচ্ছে 2, তাহলে একটা 16 হলে অন্যটা 8, তাদের ভাগ করলে 2 মিলে যাচ্ছে। তো অপশন চেকিং ও করা যায়, তবে বেস্ট পদ্ধতি যদি শর্টকাট করতে চাও 128 × 2 করে রুট করে দেবে, তোমার আনসার তাড়াতাড়ি হবে। পরে প্রবলেমে চলে যাচ্ছে। ছোট চাইলে কি করব? ছোটটা বের করতে চাইলে যেটা করা হয়, যে এখানে তুমি যেমন বড়টা করে দিলে 128 এত করলে, সেখানে তোমাকে কি করতে হয়, ভাগ করতে হয় যখন ছোটটা বের করবে। যখন বড়টা করতে হয় তখন গুণ করতে হয়, ছোটটা বের করতে গেলে শর্টকাট টেকনিকে ভাগ করতে হয়। 128/2 করলে কত হবে, 64, 64 রুট কত হবে, 8। বুঝতে ওকে পেরেছো? ওকে। চলে যাচ্ছি পরের কোশ্চেন। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10 12 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে? কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, নানা পরীক্ষায় এরকম টাইপের অঙ্ক দেখা যায়। বলছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10 12 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে? 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10 12 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে? মানে এখানে যেটা বলতে চাইছে, যে যে অপশন গুলো দেয়া আছে তাদের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে তাকে যদি তুমি 10 দিয়ে ভাগ করো অবশিষ্ট 4 বাঁচবে,
তুমি যদি 12 দিয়ে ভাগ করো অবশিষ্ট 4 বাঁচবে, তুমি যদি 15 দিয়ে ভাগ করো অবশিষ্ট 4 বাঁচবে। এটাই এখানে বোঝাতে চাইছে যে তোমার যেটা আনসার হবে সেই আনসারের ক্ষেত্রে তোমার এদের এদেরকে যাকে দিয়ে ভাগ করো সবসময় 4 বেঁচে থাকবে, অবশিষ্ট 4 হবে। এটাই এই অঙ্কে বোঝাতে চাইছে। আমরা শর্টকাট টেকনিকে কিভাবে করব? দেখো, নর্মাল টেকনিক কি? নর্মাল টেকনিক করতে গেলে এদের লসাগু করতে হয়। নর্মাল টেকনিক হচ্ছে এই সমস্ত নাম্বারের লসাগু করতে হয়। ছোটবেলা থেকে লসাগু কিভাবে করতাম? ওইরকম 10 লিখে দিতাম, 12 লিখে দিতাম, 15 লিখে দিতাম, দিয়ে কি করতাম 2 দিয়ে ভাগ করলাম, 2 5 10, 2 6 12, 15 হলো না, নেমে গেল এমনি। তারপরে 5 দিয়ে দিলাম, 5 একে 5, 6, 5 3 15, তারপর 3 দিয়ে দিলাম, 1 3 2 6, 3 1 3। লসাগু মানে এদের সবকটার গুণ করতে হয়। লসাগু মানে এদের সবকটার গুণ করতে হয়। তো 5 দুনে 10, 30, 60, 10 12 15 লসাগু হচ্ছে 60। এটা হচ্ছে আমাকে এইভাবে কাজ করতে হয়, মানে যদি লেন্দি প্রসেসে করা হয় বা নর্মাল ছোটদেরকে বাচ্চাদেরকে যখন শেখানো হয় তখন এইভাবেই করা হয়। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যখন বলা হয় এইগুলো দিয়ে ভাগ করতে বলা হচ্ছে, তখন এদের আমরা লসাগু করে নিতাম। লসাগু যেটা বেরোবে, 3 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা কোনটা? 3টে নয়। 3 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা কোনটা? 3টে নয়। তখন এই 3টে নয়কে আমরা 60 দিয়ে ভাগ করব। 60 একে 60 হবে, 9 থেকে 0 বাদ দিলে 9, 9 থেকে 6 বাদ দিলে 3, 399 হচ্ছে। 60 6 360, 39 নামলো। এই যে জিনিসটা পেলাম, তাহলে 999 থেকে আমি 39 কমিয়ে দেব, দিলে যে নাম্বারটা হবে সেটা পুরো ভাগ চলে যাবে। মানে 60 দিয়ে ভাগ চলে যাচ্ছে মানে, যদি কারোর, মন দিয়ে কথাটা শুনবে, যদি কোনো একটা সংখ্যা লসাগু দিয়ে ভাগ চলে যায় তাহলে যাদের লসাগু করা হয়েছে তারা প্রত্যেকে ভাগ করবে। কারণ লসাগু যেটা, সেটা তো ওদের নামটাই আছে 60। 10 60 60 হয়, 12 5 60 হয়, 15 4 60 হয়। 60 যদি 960 কে ভাগ করে তাহলে অবশ্যই 10ও 960 কে ভাগ করবে, 12ও ভাগ করবে, 15ও ভাগ করবে। তাহলে যদি আমি ছোটবেলার টেকনিকে করি তাহলে নিয়ম কি? না, তোমাকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হবে 999। এই যে যাদের দিয়ে ভাগ করতে বলছে তাদের লসাগু বের করতে হবে। লসাগু দিয়ে ভাগ করার পরে অবশিষ্ট যেটা বাঁচবে সেটা বাদ দিয়ে দিতে হবে। দিলে যে সংখ্যাটা পাবো সেটা আমাদের আনসার হবে না, সেটা হতো পুরো, যদি কোশ্চেনটা এমন থাকতো 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10 12 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 0 হবে বা ভাগশেষ থাকবে না, এমন যদি কোশ্চেনটা থাকতো তাহলে এটা আনসার হতো। কিন্তু যেহেতু কোশ্চেনে বলেছে ভাগশেষ 4 থাকবে, তাই শেষে এর সাথে 4 যোগ করে আনসার 964 বলতে হতো। এটা হচ্ছে নর্মাল নিয়ম। আমি কি নর্মাল নিয়মটা সবাইকে বোঝাতে পারলাম? একটু কনফার্ম করবে। নর্মাল নিয়মটা সবাই বুঝতে পেরেছো? একটু কনফার্ম করবে। এটা ছোট বাচ্চাদেরকে শেখানো হয় এবং তুমি যখন পড়েছো তখন এইভাবে শিখেছো। এবার যেটা হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক, আমরা এখানে চাকরি পাবো, চাকরির জন্য পড়াশোনা করছি। এখানে যদি ওই মেথড করতে যাই চাকরি জীবনে পাবো না। অঙ্কটা হয়তো ভালো করে শিখবো কিন্তু চাকরি জীবনে পাবো না। তাহলে আমার এখানে কি করা উচিত? এখানে আমরা বিভাজ্যতার নিয়ম অ্যাপ্লাই করব। বিভাজ্যতার নিয়ম কি? 10 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কে বলতে পারবে আমাকে? 10 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? কে বলতে পারবে? লাস্টে 0 থাকে। শেষে শূন্য থাকবে। শেষে 0 থাকবে। এছাড়া আর কিভাবে বলা যেতে পারে? অন্য আর কিভাবে বলা যেতে পারে 10 দিয়ে 2 ও ভাগ? 5 দিয়ে বিভাজ্য হবে। এক্স্যাক্টলি, 2 এবং 5 দিয়ে। বলছে তুমি যদি কোনো সংখ্যাকে ভাগ যাওয়ার নিয়ম বের করতে চাও, তুমি পরস্পর মৌলিক দুটো নাম্বার নিয়ে নেবে। পরস্পর মৌলিক কাকে বলে? যাদের মধ্যে গসাগু 1। যেমন 2 5 10। 2 আর 5-এর মধ্যে কমন কিছু আছে? 2 আর 5-এর মধ্যে 2 আর 5-কে একসাথে কে ভাগ করে? 1 ছাড়া আর কেউ করে না। তো বলছে 10 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম মানে 2 আর 5 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। 12 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম মানে কে বলবে? 3 আর 6 আর 2। 6 আর 2 না, 3 আর 4। 6 আর হ্যাঁ 2 স্যার, যদি 3 আর 4। 2 হয়ে যাচ্ছে। তোমাকে এমন দুটো নিতে হবে যাদের গসাগু 1 হয়, যাদের মধ্যে কোনো 3 কমন নেই। 3 আর 4।
15 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? 3 আর 3, 5। 5। এমন দুটো নিতে হবে যাদের গসাগুটা এক হয়, এক হয়, 1 1, এক মিন্স 1। অন্য যেভাবেই লেখা যায় সেভাবে লিখলে চলবে না, তাতে লাভ হবে না। এবার অরিজিনালি আমার তো 4 করে ভাগশেষ থাকবে বলেছে, তাহলে অরিজিনালি আমার যেটা টার্গেট হবে যে 960, 780, 988, 992, এই নাম্বারগুলো আমাদের 10 12 15 দিয়ে ভাগ চলে যাবে, এটা মানে বোঝায়। ভালো করে কথাটা বুঝবে। 10 দিয়ে ভাগ চলে যাবে, 4 ভাগশেষ থাকে বলেছিল। আমি কোশ্চেনের যে অপশনগুলো আছে সব থেকে 4 সরিয়ে দিয়েছি, তাহলে যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা 10 দিয়ে ভাগ যাবে, 12 দিয়ে ভাগ যাবে, 15 দিয়ে ভাগ যাবে, যেটা রাইট হবে। 4খানা অপশনের মধ্যে যেটা রাইট হবে সেটা 10 12 15 প্রতিটা দিয়ে ভাগ চলে যাবে 4 করে কমিয়ে দেওয়ার পর। এবার এই 10 12 15 দিয়ে ভাগ করার জন্য তোমাকে সব দিয়ে চেক করার দরকার নেই। তুমি কি চেক করবে? শুধু 2 3 4 5 এইগুলো দিয়ে ভাগ যাওয়ার নিয়ম চেক করো, তাতেই তোমার আনসার হয়ে যাবে। তুমি 960, 780, 988, 992 এদেরকে 2 3 4 5 দিয়ে ভাগ যাওয়ার চেষ্টা করো। যদি দেখো এমন অপশন যদি পাও যেটা সবগুলো দিয়ে ভাগ যাচ্ছে, বা এমন যদি অপশন যাও এদের কোনোটা দিয়ে ভাগ যাচ্ছে না, যেমন দেখো আমি একটা উদাহরণ বলি, তোমাকে 3 দিয়ে ভাগ যাওয়া চেক করাটা অনেক ইজি। এইটা যদি 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কে বলতে পারবে আমাকে? যে জানো না সে সংখ্যাকে সাম 3 দিন যাবে। 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম যে জানো না খাতায় লিখে রাখবে, যে ডিজিট সাম করতে হয়, এদেরকে যোগ করতে হয়। 9 9 18 প্লাস 2, এইটা কত দাঁড়ালো? 20। 20 কি 3 দিয়ে ভাগ যায়? না, 20 3 দিয়ে ভাগ যায়? ভাগ যায় না। অতএব 992 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে তোমার এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না, একটা কোনো দিয়ে ভাগ যাচ্ছে না, মানে আর আমার চেক করার দরকার নেই ওটা, তাহলে আর আনসার হবে না, কারণ এগুলো সব দিয়ে ভাগ যেতে হবে। আনসার হতে গেলে এগুলো সব দিয়ে ভাগ যেতে হবে, তাহলে ওটা হলো না। 988, 8 আর 16 9 25, এটাও 3 দিয়ে ভাগ যাচ্ছে না, ক্যান্সেল। এটা 780, এটা কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে, এটা 2 দিয়েও ভাগ যাচ্ছে, 4 দিয়েও যাচ্ছে, 5 দিয়েও যাচ্ছে, কিন্তু আমাদের বৃহত্তমটা বলেছিল না, তার জন্য 960টা চেক করব। এটা কিন্তু হচ্ছে, এটা হতে পারে আনসার, কিন্তু আমাদের বৃহত্তমটা বলেছে, তাই আমরা 960টা চেক করব। চলো 960টা দেখি। 960 2 দিয়ে ভাগ যাবে, কারণ 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? লাস্ট ডিজিটটা যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে। লিখে রাখো যে জানো না, 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম যে জানো না, আমি এমনি তো ক্লাসে আবার ডিটেলস করাবো, কিন্তু এই মুহূর্তে শর্টকাটে লিখে রাখো। 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম, লাস্ট ডিজিটটা 2 দিয়ে ভাগ যেতে হবে। 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম, এককের অঙ্কটা 2 দিয়ে ভাগ যেতে হবে। 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম ডিজিট সাম, ডিজিট সাম করলে সেটা 3 দিয়ে ভাগ যেতে হবে। 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কে বলবে? শেষ দুটো অঙ্ক লাস্ট দুটো দুটো করলে ডিজিট 4 4 দিয়ে দিয়ে যাবে। বিভাজ্য হবে। সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। 5 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? শেষে শূন্য শেষে অথবা 5 শূন্য আর থাকবে। পাঁচ। শেষে 0 বা 5 থাকবে। দেখতে পাচ্ছি আমি এখানে, তাহলে কি দেখতে পাচ্ছি? এই দুটো অপশন প্রথমেই ক্যান্সেল। এইটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু তার মধ্যে এটা হবে, কারণ বৃহত্তম বলা হয়েছে। এবার এত কিছু করার দরকার ছিল না, আমরা যদি শুধু 10 দিয়ে চেক করতে যেতাম। 10 দিয়ে 988 ভাগ যায় না, কারণ 10 দিয়ে ভাগ যেতে গেলে লাস্টের ডিজিটটা শূন্য হতে হয়, তাই এটা হবে না। 992 যায় না, এটা হবে না। 960 আছে, 780, 10 দিয়ে দুটোই যায়, কিন্তু এদের মধ্যে বৃহত্তম এটা, তাই এটাই আমাদের আনসার হবে। তো অপশন এ ইজ দ্য রাইট আনসার। তাহলে আমরা শর্টকাট টেকনিক হিসাবে একটা সংখ্যাকে করার জন্য এইগুলো দিয়ে ভাগ যাওয়া মানে 2 3 4 5 দিয়ে ভাগ যাওয়া বোঝায়। আমি যদি এমন দেখাতে পারি কোনো একটা অপশন বৃহত্তম নাম্বার এবং এগুলো সব দিয়ে ভাগ যাচ্ছে, সেটাই হবে আমাদের আনসার। সবাই স্যার, বুঝে গেছো? কনফার্ম? স্যার এক্ষেত্রে তো স্যার মানে এত কিছু বলার দরকার নেই, বৃহত্তম সংখ্যা যেহেতু বলেছে তো 964 স্যার এখানে অপশনই নেই, কারণ 4 ভাগশেষ চেয়েছে। 4ই একমাত্র 964 4ই আছে একমাত্র। হ্যাঁ, তুমি যদি দেখো, তুমি একটা জিনিস পরীক্ষাতে টাইম কি করে সেভ করতে পারো, তোমার যেটা হচ্ছে সব থেকে বৃহত্তম সংখ্যা যেহেতু বলেছে, এটা নেবে না প্রথম কথা, রাইট? এদের মধ্যে কেউ একটা হবে,
এবার তুমি যখন এটা দেখলে 992, 10 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এটা হবে না। 988, এটাও হবে না, তাহলে এটাই রাইট অ্যান্সার হবে। তবে তোমাকে একটাই জিনিস চেক করতে হবে যে এটা 10, 12, 15 দিয়ে ভাগ করার সময় আমাদের 4 বেঁচে যাচ্ছে কিনা, শুধু এইটুকু চেক করে নিতে হবে। বা তুমি 960 লিখে দেখে নাও 10 দিয়ে ভাগ যাচ্ছে, 12 দিয়ে যাচ্ছে, 15 দিয়ে যাচ্ছে, ওইটুকু চেক করে নাও। বুঝে গেছো? পরের কোশ্চেন। 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল 36, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল। ক্রমিক সংখ্যা কাকে বলে? পরপর নাম্বার, যেমন 1, 2, 3, 4, 5, এগুলো ক্রমিক সংখ্যা। 15, 16, 17, মানে পরপর, তুমি যেখান থেকে নাও না কেন পরপর, পরপর নাম্বার ক্রমিক, ক্রম অনুসারে সাজাও, মানে পরপর। স্যার এক্ষেত্রে কি এক্স টাকে ধরা যাবে, এক্স এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু করা যাবে, নাকি এক্সটা বাদ দিয়ে এক্স প্লাস ওয়ান থেকে ধরতে হবে? যেটা খুশি ধরতে পারো, তুমি এক্স থেকেও ধরতে পারো। আচ্ছা স্যার। 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল 36, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত হবে? 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল 36, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত হবে? লগ মেথড যদি আমি লেন্দি ভাবে করি তাহলে কি হয়, ছোটদের মতো করতে গেলে যেহেতু প্রথম 3টা যোগফল দেওয়া আছে 36, আমি একটাকে এক্স ধরবো, একটাকে এক্স প্লাস 1 ধরবো, আর একটাকে এক্স প্লাস 2 ধরবো। 3টে যোগফল 36 দিয়েছে, এদের যদি যোগ করি তাহলে হবে 3x প্লাস 3 সমান 36, 3x সমান হবে 33, x সমান হবে 11। তাহলে আমার প্রথম সংখ্যাটা হবে 11, তারপরটা হবে 12, তারপরটা হবে 13, পরের 3টে আসবে 14, 15, 16। যেহেতু আমাকে কোশ্চেনে বলেছে বৃহত্তম আর ক্ষুদ্রতম যোগফল, তাই 16 আর 11 যোগ করব, আনসার হবে 27। এটা হচ্ছে মানে নর্মাল টেকনিক। এটা বুঝেছো কিনা কনফার্ম করো আগে। স্যার আরেকবার একটু বলুন, 11 আর 16 ওই যোগফলের আগে একটু বলুন। প্রথমে তুমি এক্স ধরেছো, একটাকে এক্স প্লাস 1 ধরলে, একটাকে এক্স প্লাস 2 ধরলে, 3টের যোগফল যেহেতু ক্রমিক তাই 1 1 করে বাড়বে। 3টের যোগফল কত হলো? এক্স 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 মিলে 3x, 1 আর 2 মিলে 3, 3x প্লাস 3 সমান 36, ওখান থেকে 3x সমান 33, x সমান 11। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ তাহলে স্যার। তোমার প্রথম সংখ্যাটা 11, তারপরটা 12, তারপরটা 13, তারপরে পরের 3টে কি হবে? প্রথম 3টে এটা হলো 11, 12, 13, তারপরে 3টে কি হবে? 6টা আছে তো পরপর, 14, 15, 16। বুঝেছো? হ্যাঁ স্যার। 11, 12, 13, 14, 15, 16। এবার বড় আর ছোটটা যোগ করতে বলেছে। তোমাকে দ্বিতীয় আর চতুর্থ যোগ করলেও একই হতো, তৃতীয় আর পঞ্চম যোগ করতে বললো, তৃতীয় আর চতুর্থ যোগ করতে বললেও সেম হতো। এটা হচ্ছে আনসার। এবার হচ্ছে আমরা যদি শর্টকাট টেকনিক করি, পরপর যদি ক্রমিক সংখ্যা দেয় না, তাহলে যে 3খানা ক্রমিক সংখ্যা দেয় তাদের যেটা মিডিল হবে সেটা হচ্ছে এদের গড় হবে। 3টে সংখ্যার গড় মানে কি? 3টে সংখ্যার গড় মানে ওই মোট রেজাল্টকে 3 দিয়ে ভাগ করা। তো এটা হবে তোমার মিডিলের সংখ্যাটা। 3টে সংখ্যার মধ্যে মিডিল সংখ্যা হবে ওদের গড়। যদি তোমাকে আমি 7, 8, 9 এই 3টে সংখ্যার গড় বের করতে বলি, তুমি গড় বের করতে গেলে কি করে বের করো? এদেরকে যোগ করে 3 দিয়ে ভাগ। আর যদি ক্রমিক সংখ্যা হয়, গড়টা এদের মিডিলটা যেটা হয় সেটাই গড় হয়। তার কারণ ধরো ভাবো 3 বন্ধু মিলে সিনেমা দেখতে গেছো, সিনেমার টিকিটের দাম 200 টাকা, তোমার কাছে 150 টাকা আছে, তোমার এক বন্ধুর কাছে 200 টাকা আছে, আর একজনের কাছে 250 টাকা আছে। তোমরা সিনেমাটা দেখতে চাও, 3জনই দেখতে চাও, তখন কি করবে তুমি? টিকিটের দাম 200 টাকা, তুমি তখন তোমার বন্ধুকে বলবে ভাই 50 টাকা ধার দে, বাড়ি গিয়ে তোকে শোধ করে দেবো। তার মানে ও যদি তোমাকে 50 টাকা দিয়ে দেয় তাহলে কিন্তু সবার 200 200 200 হয়ে যায়। এটাকে গড় রেজাল্ট বলে, এটাকেই গড় বলে। তো গড় করার জন্য 3টে রেজাল্টকে যোগ করে 3 দিয়ে ভাগ করতে হয়। ক্রমিক সংখ্যা হলে সুবিধা এটাই হয়, যেটা মিডিলেরটা হয় সেটাই গড় হয়। তার মানে আমাদের প্রথম 3টে সংখ্যার মধ্যে মিডিলেরটা হবে 36/3 মানে 12, তাহলে তার আগেরটা হবে 11, তারপরেরটা হবে 13,
পরের তিনটা হবে 14, 15, 16। তাহলে আমাকে আর কিছু করতে হবে না, আমি আনসার দিয়ে দেবো 27। ওই যোগ টোগ আর করতে হবে না। বুঝেছো কি কথাটা? সবাই বুঝতে পারলে কনফার্ম করবে। স্যার লাস্ট লাইনটা আর একবার বলুন। তিনটে সংখ্যার ক্রমিক যদি হয় তাহলে ওই তিনটের মধ্যে মিডিলে যেটা হবে সেটা হবে এদের গড় রেজাল্ট। ক্লিয়ার? তাহলে তিনটে সংখ্যার মধ্যে মিডিলেরটা হচ্ছে ওদের গড় রেজাল্ট। তাহলে 36/3 এটা হচ্ছে মিডিল। তাহলে প্রথমটা কত হবে? 11। তারপরটা কত হবে? 13। পরের তিনটে কি হবে? ক্রমিক, যেহেতু পরপর। রাইট? তোমার আনসার এই দুটোর যোগফল চেয়েছে, তাই এটা হবে। ওকে, ঠিক আছে স্যার। এটা শর্টকাট টেকনিক। পরের কোশ্চেন, যে কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য, তা কি হবে? যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য তাকে আমরা কি বলবো? যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য সেটা কোনটা? যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য সেটা কি হবে? যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য তা কি হবে? যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য সেটাকে আমরা কি ভাবো? ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? না, পূর্ণবর্গ সংখ্যা মানে আমার স্কোয়ার পাওয়া যাবে। যেমন 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 3 স্কোয়ার, কারো এটা স্কোয়ার হবে। 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 স্কোয়ার। তো এটা বলে পূর্ণবর্গ সংখ্যা। তো তোমাকে বলছে এদের মধ্যে কোনটা হচ্ছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা 16, 24, 32 দ্বারা বিভাজ্য হবে। এর প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। আমি আবার সেই একই টেকনিক অ্যাপ্লাই করব। 16 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? শেষ চারটে সংখ্যা। এখানে তো 4টে ডিজিট নেই, নর্মাল ভাবে ওরকম করাটা মুশকিল। আচ্ছা বেশ, তাহলে আমরা একটা কাজ এমনি কি করতে পারি কি, 16টা তো পারলাম না, 24টা চেক করতে পারি। 24 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? কে বলবে? 3 আর 8। 3 আর 8, একদম ঠিক বলেছো। 24 মানে 3 আর 8, কারণ এদের মধ্যে গসাগু 1, এদের মধ্যে কোনো কমন নেই। 3 আসতে 24 হয়। 3 আর 8কে 1 ছাড়া আর কিছু দিয়ে ভাগ যায় না। বুঝেছো আমার কথা? তাহলে তুমি এবার দেখো এদের মধ্যে কোনটা 3 দিয়ে ভাগ যাচ্ছে। 9 দুনে 11, 17, এটা কি 3 দিয়ে ভাগ যাচ্ছে? যাচ্ছে না। এটা যাবে? হবে না। এটা এটা যাচ্ছে, হবে। এটা যাচ্ছে, এটাও যাচ্ছে। রাইট? এবার দেখো তো 300, এই দুটোর মধ্যে কোন একটা আনসার হবে। এবার দেখো 324টা 8 দিয়ে ভাগ যাবে কিনা। 324টা 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা? যাচ্ছে? যাবে যাবে না। যাবে না। এবার 24 দিয়ে ভাগ যেতে গেলে কিন্তু এদের দুটো দিয়েই ভাগ যেতে হবে, একটা দিয়ে গেলে চলবে না। 24 দিয়ে যদি ভাগ যেতে হয় তাহলে 3 দিয়েও যেতে হবে, 8 দিয়েও যেতে হবে। কিন্তু 324 কি হলো? 3 দিয়ে তো গেল, কিন্তু 8 দিয়ে গেল না। তাহলে এটা রাইট অ্যান্সার হবে না। তুমি যখন 3খানা অপশন ক্যান্সেল করে দিয়েছো, তাহলে হয় কোশ্চেন ভুল আছে, না হলে 4 নম্বরটা সঠিক। তোমার কাছে 4খানা অপশন আছে, 3টি অপশনকে তুমি ভুল করে দিয়েছো যে এগুলো হতে পারে না। তাহলে হয় কোশ্চেন ভুল আছে, নাহলে 4 নম্বরটা সঠিক। কাউকে ভুল প্রমাণ করাটা কিন্তু অনেক সোজা, আমি বারবার বলি। তোমাকে খারাপ প্রমাণ করাটা অনেক ইজি। তোমার একটা কোনো খারাপ গুণ যদি আমি পাই তখনই বলে দেবো তুমি খারাপ। কিন্তু কাউকে ভালো প্রমাণ করা তো অত সোজা না, তখন তার সব গুণ দেখতে হয়। রূপে লক্ষ্মী কিনা, গুণে সরস্বতী কিনা, হাইট আছে কিনা, পড়াশোনা ভালো কিনা, চুল বড় কিনা, অনেক কিছু দেখতে হবে। ঠিক আছে? অতএব খারাপটা অনেক তাড়াতাড়ি বলা যায়, সেই হিসাবে ক্রস করাটা অনেক ইজি। আমি যদি 3টেকে ক্রস করে দিই তাহলে আর একটা ইজি বের করে দেওয়া যাবে। বুঝে গেছো? ক্লিয়ার? স্যার এটা রিয়েল মানে আসল যেটা সেটা কিভাবে করা হবে শর্টকাট না করে?
শর্টকাট যদি না করো তাহলে তোমাকে কি করতে হবে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। তোমার প্রথম কাজ হচ্ছে 16, 24, 32 লসাগু বের করো। হ্যাঁ লসও করেছে, তারপর আর কিছু করতে পারছি না স্যার। তাহলে 96 কি হবে। হবে, 8 দুনে 16, 8 তিনে 24, 8 চারে 32, কত হচ্ছে লসাগু? 96 স্যার। 96 বেরোচ্ছে। 96 মানে কি, একে উৎপাদক বিশ্লেষণ করলে অ্যাকচুয়ালি কি দাঁড়ায়, 16 ইন্টু 6 না? হ্যাঁ স্যার। 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 6 তো না, তাহলে এক্সট্রা আর একটা 6 লাগবে পূর্ণবর্গ বানাতে গেলে। হ্যাঁ স্যার। তার মানে তোমাকে এখানে 6 গুণ করলে যেটা হবে সেটা হবে আনসার। আচ্ছা স্যার। পূর্ণবর্গ বানাতে গেলে 16 যেমন একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 6 তো নয়, তাহলে আর একটা 6 লাগবে। তবে দুটো 6 হলে 36, 36 একটা পূর্ণবর্গ সংখ্যা। বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে 96 আর 6 গুণ করবে, যেটা হবে সেটা হবে তোমার আনসার। ওকে স্যার। এটা হচ্ছে নর্মাল টেকনিক। স্যার অ্যান্সার গুলোকে 96 দিয়ে ভাগ করলে যেটা মিলবে সেটা হবে না অ্যান্সার? অ্যান্সারকে 96 দিয়ে এমনও তো হতে পারে যে ভাগ চলে গেল, তখন কি করবে? আমি ধরো একটা অপশনে দিয়ে দিলাম 96 ইন্টু 3, এমন একটা অপশন দিয়ে দিলাম, তখন কি করবে? বুঝতে পারলে কথাটা? না আরেকবার বলো, কি বলছো? লং প্রসেসটা বলুন আরেকবার। 16, 24, 32 প্রথমে লসাগু করবে, লসাগু বের হলো 96। 96 হচ্ছে ভেঙে লেখা মানে হয় 16 ইন্টু 6। তোমাকে এটা যেটা পেয়েছো এটাকে পূর্ণবর্গ বানাতে হবে, মানে 16টা একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 16 রুট 4 হয়, কিন্তু 6 রুট পাবে না, তাই তোমাকে আর একটা 6 লাগবে, তবে গিয়ে পাবে। তাহলে এক্সট্রা রেখে 6 গুণ করতে হচ্ছে, ওইটা গুণ করার পর যেটা হবে সেটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। বুঝলে কথাটা? সর্বনিম্ন তুমি 6 গুণ বানাতে পারবে, নাহলে পাবে না। এবার ও বলছে 96 দিয়ে ভাগ করলে যদি হয়, আমি যদি একটা অপশনে চালাকি করে তোমাকে এমন দিয়ে দিই 96 ইন্টু 3, 96 ইন্টু 3 মানে কত হচ্ছে তোমার 300, 300 থেকে তোমার 12 কম 288 একটা অপশনে দিয়ে দিলাম, এটাও তো 96 দিয়ে ভাগ চলে যাবে, তখন কি করবে? বুঝতে পারলে কথাটা? যে বললে বোঝা গেছে? হ্যাঁ স্যার। পরের কোশ্চেন বলছে একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? বেশ, এইসব অঙ্ক করার জন্য যেটা করতে হয়, সবার প্রথম হচ্ছে এখানে যেটা থাকে এইসব প্রবলেমে মজার বিষয় হচ্ছে 21 দিয়ে ভাগ করতে বলছে যেটা না, সেটা এই 63-র মাল্টিপলই হয়, 63-র গুণিতকই হয়। এই কারণে এইসব অঙ্কে আমরা যেটা সুবিধা ব্যবহার করতে পারি, যে বলছে 63 দিয়ে ভাগ করলে অবশিষ্ট এটা বেঁচে আছে, 21 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত বাঁচবে, তুমি কি করবে, শুধু 45কে 21 দিয়ে ভাগ করে দাও, তো 21 দিনে 42, অবশিষ্ট 3 বেঁচে আছে, আনসার হবে 3। কারণ কি না, তোমার যেটা নাম্বার হবে সেটা কেমন হবে, বলছে একটা সংখ্যাকে 63 দিয়ে, সংখ্যাটা কত জানো না, ধরলাম সংখ্যাটা এক্স, 63 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কিছু একটা ভাগফল আসবে, ভাগফলটা কত জানি না, ধরে রাখলাম ভাগফলটা কিউ, ভাগশেষটা 45 দিয়ে আছে। ছোট থেকে কি পড়েছো, ভাজ্য সমান কি হয়, কে বলবে? ভাজক গণিত ভাগফল প্লাস ভাগশেষ। প্লাস ভাগশেষ, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তো তুমি যখন এই সংখ্যাটাকে 63 কিউ প্লাস 45, তোমার রেজাল্টটা দাঁড়াচ্ছে
63 কিউ মানে 63 গুণিতক প্লাস 45, এইটা হচ্ছে তোমার সংখ্যাটা। তুমি যখন তাকে 21 দিয়ে ভাগ করবে, তার মানে দাঁড়াচ্ছে 63 কিউ বাই 21 প্লাস 45 বাই 21, 21 3 63, এটা কেটে যাচ্ছে, তার মানে এখানে অবশিষ্ট কিছু বাঁচবে না, 3 কিউ দাঁড়াচ্ছে, অবশিষ্ট কিছু বাঁচবে না। কিন্তু এইটা কাটছে না, 21 দিনে 42, অবশিষ্ট 3 থেকে যাচ্ছে, তাই আমার অবশিষ্ট 3 হবে। এটাই হচ্ছে অরিজিনাল টেকনিক। এবার অত কিছু করার দরকার হয় না, শুধু যেটা ভাগশেষ থাকে তাকে 21 দিয়ে ভাগ করো, অবশিষ্ট যেটা থাকবে সেটাই আনসার। বোঝাতে পেরেছি? আপনার নিয়ম, বলো। আপনার নিয়মটাতেই করেছি, এরকম ভাবে অ্যান্সারটা বার করেছি। হ্যাঁ, কোশ্চেন নম্বর 7, 160-এর নিকটবর্তী কোন সংখ্যাকে 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে? 160-এর নিকটবর্তী কোন সংখ্যাকে 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে? 160-এর নিকটবর্তী কোন সংখ্যাকে 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে? প্রথমত 160-এর নিকটবর্তী বলেছে, তাই আমি সবার আগে কোন অপশনটাকে বেছে নেব? 147-কে, কারণ এগুলো অনেক দূরে আছে। তাই যেহেতু 160-এর নিকটবর্তী বলেছে, সবার প্রথমে 147-কে বেছে নেব, দিয়ে চেক করবো যেটা হয় কিনা। যেহেতু 3 ভাগশেষ থাকবে বলেছে, তাহলে আগে 3 কমিয়ে দাও, 144। এবার দেখো এটা 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? 3 দিয়ে আর 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম সেম। ডিজিট সাম করে সেটাকে গেলেই হবে। হ্যাঁ, 3 এবং 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম সেম। ডিজিট সাম করলে যদি দেখো ওটা 9 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। আর 8 দিয়ে তো তুমি ভাগ করেই দেখতে পাচ্ছ, 8 একে 8, 64 হচ্ছে, 28 এবং 64, তার মানে এটাই হবে আনসার। 147 ইজ দ্য রাইট আনসার, 147 ইজ দ্য রাইট আনসার। বুঝে গেছো সবাই? কনফার্ম করবে। একবার বলুন। তোমার প্রথম কাজ হচ্ছে ভাগশেষটাকে বাদ দিয়ে দাও। প্রথমে তুমি 160-এর নিকটবর্তী যেহেতু বলেছে, তাই সবার প্রথম কাজ হবে দূরে যেগুলো আছে সেগুলো আগে বাদ দিয়ে দাও। আগে এটা ধরো, এবার এখান থেকে অবশিষ্ট 3টা বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকলো 144। একে দেখো 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি দেখো ভাগ চলে যায়, তাহলে এটা রাইট আনসার হবে। যদি এটা না হয়, এটা যদি না মিলতো, তখন আমরা নেক্সট কি দেখতাম? 160-এর নিকটবর্তী নেক্সট কোন নাম্বার আছে, সেটা আমরা চলে যেতাম 220-তে, এটা চেক করতাম, তখন 3 কমিয়ে দিয়ে 217 নিই। বোঝা গেছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। পরের কোশ্চেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে, বলছে তুমি 45-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করবে যাতে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়? তুমি 45-কে ভেঙে ফেলো, 5 × 9 হচ্ছে, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 5 হচ্ছে না, তাহলে আর কত লাগবে তোমার পূর্ণবর্গ বানাতে গেলে? আগের অঙ্কটার মতো, ওই যে 96 যেটা জেনারেল প্রসেস করছিলাম, 6 অভাব হচ্ছিল, 4 এমনি এখানে পূর্ণবর্গ বানাতে গেলে 5 লাগবে একটা। এই দুটো 5 হয়ে গেলে দুটো 5 থেকে একটা 5 পাবো, 9 থেকে 3 পাবো। রুট করা যায়, জানা সোজা কথা, রুট করা যায়। পূর্ণবর্গ মানে রুট করলে পূর্ণ সংখ্যা পাবে। তাহলে আনসার কি হবে? 5 হবে। সবাই বুঝেছো? কনফার্ম করবে। স্যার আরেকবার একটু বলুন। তোমার যেটা কাজ হবে, 45-কে ভেঙে ফেলো, যত ছোটতে পারবে ভেঙে ফেলো। এবার জোড়ায় জোড়ায় আছে কিনা দেখো, দেখলে 3 জোড়ায় আছে, কিন্তু 5-এর একটা জোড়া মিসিং আছে, যত মিসিং আছে সেটা আনতে হবে, দিলেই তোমার আনসার হয়ে যাবে। বুঝেছো? হ্যাঁ স্যার। জোড়া বানাতে হবে, জোড়া, কাপল বানাতে হবে।
বলছে যদি 8*357 সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য হয় তবে লুপ্ত অঙ্কটি কি হবে? তোমাকে বলছে 8, তারপরে একটা ডিজিট হবে কিন্তু সেটা ড্যাশ দিয়ে দিয়েছে, তারপর 357 দিয়েছে। বলছে এটা যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে এই ফাঁকা স্থানে কি হবে, এই ডিজিটটা কত হবে? এবার যারা জানো 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম, তারা কি শিখেছো না, 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়মে আমি শিখিয়েছি একটা ছাড়া একটা নিতে হয়, তাদের সাম করতে হয়, একটা ছাড়া একটা। 7, 3, 10 আর 18, উপরে কত হলো 18, নিচে কত হচ্ছে বাকিগুলো 5 আর একটা জানা নেই মানে এক্স। এখন তোমার যেটা কাজ হবে যে তোমাকে যে কোনো প্রকারে 18 থেকে ওই 5+x বাদ দিয়ে 11 নামতায় আনতে হবে, 11 নামতায়। তাহলে বলো তো তুমি এখানে কত বসাবে যাতে 11 হয়? এক্স এর জায়গায় কত 2। হবে যাতে 11 হয়? তুমি এদিকের ক্যালকুলেশনটা কত পাচ্ছ? 13 - x সমান 11, তাহলে x সমান কত হবে 2। তুমি যদি x এর জায়গায় 2 বসাও তাহলে তোমার 11 হবে, 11 নামটাই আনতে হবে, তাহলে তোমার আনসার হবে 2। স্যার এটা আরেকবার একটু বলুন, বুঝতে পারলাম না। তোমার যেটা কাজ হবে, বিভাজ্যতার নিয়ম যখন শিখবে তোমাদের ব্যাচে তখন দেখবে আরো ইজি হয়ে যাবে। এখন আপাতত হালকাভাবে শিখে রাখো। 7, 3, 10 আর 18 হচ্ছে উপরে, নিচে হচ্ছে 5-এর সাথে তুমি কত যোগ করবে, মানে তুমি 18 থেকে প্রথমে এই 5 বাদ দিয়ে দেবে, 13 হলো। এবার বলো 13 থেকে তুমি কত বাদ দেবে 11 নামটা আনতে গেলে? 13 থেকে কত বাদ দেবে 11 নামটা আনতে? 2 তাহলে তোমার আনসার হবে 2। এইখান থেকে এটা বাদ দিয়ে 11 নামটা আনতে হবে, বুঝেছো কথাটা? হ্যাঁ স্যার। এছাড়া তোমাদের ব্যাচে যখন হবে আবার ক্লিয়ার হয়ে যাবে। পরের কোশ্চেন, দুটি সংখ্যার যোগফল 12.5, 12 × 1 = 2, এটা মাথায় না কিন্তু। আবার বিয়োগফল 3.5, সংখ্যা দুটোর গুণফল কত হবে? দুটো সংখ্যার যোগফল 12.5, বিয়োগফল বলেছে 3.5, বলছে দুটো সংখ্যার গুণফল কত হবে? সংখ্যা দুটির গুণফল কত হবে? আর কে বলতে পারবে? দুটো সংখ্যার যোগফল দিয়েছে, বিয়োগফল, যোগফল দিয়েছে আর বিয়োগফল দিয়েছে। সিক্স বলছে অনেকে, তাই তো? কি করব, নর্মালি স্টুডেন্ট যেটা করে, দুটো সংখ্যার যোগফল দিয়ে আছে আর কি দিয়ে আছে, দুটো সংখ্যার বিয়োগফল দিয়ে আছে। তোমাকে এবার জানতে চাইছে যে সংখ্যা দুটোর গুণফল কি হবে। যা স্ক্রিন কি হয়ে গেল, 1 সেকেন্ড ওয়েট করো। বেশ, তাহলে কি বললাম যে কোশ্চেনে কি বলেছে, দুটো সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে আবার দুটো সংখ্যার বিয়োগফল দিয়েছে, দিয়ে তোমাকে বলছে সংখ্যা দুটি গুণফল কত হবে। ঠিক আছে, সংখ্যা দুটোর গুণফল আমাকে বের করতে বলেছে। সংখ্যা দুটোর গুণফল কি করে বের করতে পারি? নর্মালি যেটা স্টুডেন্ট করে সেটা কি, নর্মাল টেকনিক। দুটো সংখ্যা যেহেতু বলেছে, একটাকে এক্স ধরলো আর একটাকে ওয়াই ধরলো, x + y = 12.5 লিখে ফেললো। বিয়োগফল যেহেতু বলেছে 3.5 লিখে ফেললো। এবার গুণফল চেয়েছে, ও প্রথমে কি করলো, এদেরকে যোগ মানে ক্যালকুলেশন করলো, এটা এটা কেটে যাবে। 2x = বলবে 16, ওখান থেকে x এর মান বের করলো 8, x 8 বেরোলো। এবার যে কোনো একটা লাইনে বসিয়ে দিল, y এর মানটা বের করে নিল। তাই তো, এটা হচ্ছে নর্মাল টেকনিক। এই কথাটা বুঝলে কি সবাই?
এই কথাটা বুঝলে কিনা বলো? দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, আবার দুটো সংখ্যার তোমার বিয়োগফল দেওয়া আছে। তোমাকে বলছে কি যে যদি যোগফল আর বিয়োগফল এমন হয় তাহলে তুমি বলো যে ওদের গুণফল কি হবে। তো নর্মাল টেকনিক হচ্ছে স্টুডেন্ট এইভাবে এক্স আর ওয়াই বের করে ক্যালকুলেট করে। এবার হচ্ছে কি তারপরে আমাদের গুণ করতে বলেছে, তো আর একটা সংখ্যা তো তাহলে কত দাঁড়ালো, এটা দাঁড়ালো 8, আর এটা বিয়োগ করলে দাঁড়াবে 4.5, তার মানে 8 ইন্টু 4.5 মানে 9/2, ক্যালকুলেশন করলে 36 দাঁড়ালো আনসার। ঠিক আছে, এইভাবে করে। আবার অনেকে কি করে 4ab ফর্মুলা ব্যবহার করে। 4ab ফর্মুলা কেমন হয় কে বলতে পারবে? 4ab কি ছিল ফর্মুলা, কে বলতে পারবে? x plus y whole square minus a x plus b whole square A plus beta whole square into a minus beta whole minus square. minus a minus b whole square। তাতে তোমার কি হচ্ছে, a স্কোয়ার বি স্কোয়ার গুলো কেটে যাবে, 4ab হয়ে যাবে। এটা হচ্ছে ফর্মুলা। এটা অনেকে ব্যবহার করে। এখানে গিয়ে কি করে 12.5 বসিয়ে দেয়, 12.5 তার স্কোয়ার মাইনাস বিয়োগফল দেওয়া আছে 3.5 স্কোয়ার সমান 4ab। আমাকে গুণফলটা জানতে চেয়েছে, এরকম অনেক স্টুডেন্ট করে। তাহলে 4ab সমান কত হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আবার অ্যাপ্লাই করে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয় কে বলবে বলো? a square minus 2ab plus b square. প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একবার এদের যোগ হবে, একবার এদের বিয়োগ হবে। 12.5 থেকে 3.5 যোগ করলে 16 হয়, 12.5 সাথে 3.5 যোগ করলে 16 হয়, 12.5 থেকে 3.5 বাদ দিলে 9 হয়। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার 4 কেটে দিল, দিয়ে বললো দুজনের গুণফল হবে 36। এটা অনেকে করে। এবার আমি পরীক্ষায় কোনটা করতে পছন্দ করি, কোনটা করলে তোমার বেশি সুবিধা হবে, তুমি পরীক্ষা হলে গিয়ে ডিরেক্ট করবে যে দুটো সংখ্যার যোগফল যদি দেয়া থাকে, বিয়োগফল দেয়া যদি দেয়া থাকে, দুটি সংখ্যার গুণফল সমান যেটা করবে, এদের একবার যোগ করবে, এদের একবার বিয়োগ করবে, বাই 4 করবে। আমি এটা পছন্দ করি। এদের একবার যোগ করো, 12.5 আর 3.5 যোগ করলে কত হয় 16, একবার বিয়োগ করো তাহলে কত হয় 9, বাই 4 করবে। এটা যেটা দাঁড়াবে সেটা হবে তোমার আনসার। আমি এটা পছন্দ করি। বোঝাতে পারলাম? স্যার যোগের যেটা প্রথম নিয়মটা যেটা বললেন y বের করার পরে y টা 4.5 এলো, x x প্লাস টা ওয়াই 8 সমান এলো। 3.5 ছিল, তো তুমি ওয়াই এর মান বের করেছো কত 4.5। 8.5, তাহলে সেখানে গিয়ে বসিয়ে দাও। তাহলে x সমান তোমার কত হয়ে যাবে 12.5। কত বেরিয়েছিল 4.5 বেরিয়েছিল। না x 12.5 y 4.5। হ্যাঁ, তুমি আর কি জানতে চাইছো বলো? হ্যাঁ তারপরে যে আপনি গুণটা করলেন না 9 এর 2 একটা করলেন ওই জায়গাটা। ওই 4.5 মানেই তো 9/2, যেটা 4.5 ওটাই তো 9/2। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো 9/2 সাথে 8 গুণ করেছিলাম, এতে 36 হয়েছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে শর্টকাট টেকনিক কি হবে, যোগফল আর বিয়োগফল যদি কোনো প্রবলেমে দেওয়া থাকে, তুমি পরীক্ষা হলে গেছো এরকম টাইপের প্রবলেম পেয়েছো, কোথাও যোগফল দেওয়া আছে বিয়োগফল দেওয়া আছে, গুণফল জানতে চাইছে, তাহলে দুটো সংখ্যা আলাদা আলাদা করে বের করার দরকার নেই। তুমি ডিরেক্ট কি করবে, ওদের গুণফল সমান কি লিখবে, নিচে 4 লিখে ফেলবে, উপরে এদের একবার যোগ করো, 12.5 আর 3.5 যোগ করলে 16, এদের একবার বিয়োগ করো 9, এইটা দাঁড়াবে তোমার আনসার। বোঝাতে পারলাম? ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে যদি কোশ্চেনটা এমন দিত, ধরো সংখ্যা দুটোর গুণফল না দিয়ে বললো দুটি সংখ্যা যোগফল দেওয়া আছে বিয়োগফল দেওয়া আছে, দিয়ে বড় সংখ্যাটি জানতে চাইলো, তখন কি করতে পারো? বড় সংখ্যাটি জানতে চাইলো,
বলছে বড় সংখ্যাটা কত হবে? যোগফল প্লাস বিয়োগফল বাই 2। হ্যাঁ, আমরা এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে বড় সংখ্যাটা পেয়ে যাবো। আর মাইনাস করে বাই 2 12.5 করলে ছোটটা। প্লাস 3.5/2, এটা করলে তুমি বড় সংখ্যাটা পেয়ে যাবে। আর ছোট সংখ্যাটা যখন বের করতে যাবে তখন এই যোগফল 12.5 মাইনাস বিয়োগফল মাইনাস বাই 3.5 2। এমন কেন হয় বলতে পারবে? এমনটা কেন হয়? এমনটা কেন হয় বলতে পারবে? তুমি যে এই ক্যালকুলেশন করছিলে না, ধরো এক্স প্লাস ওয়াই সমান কত লিখেছিলে? 12.5। এক্স মাইনাস ওয়াই বিয়োগফল কত? দুটো সংখ্যা 3.5। এটাই করছিলে তো, বলো। এবার এই দুটো হ্যাঁ রেজাল্টকে স্যার। যদি যোগ করো, এই দুটো রেজাল্টকে যদি যোগ করো দুটো লাইনকে, তাহলে কি দাঁড়ায় তোমার? 2x সমান 12.5 প্লাস 3.5 দাঁড়ায় না? এখান থেকে x সমান কত হবে? বাই 2। তো এক্সটা হচ্ছে বড় সংখ্যা, সেই বড় সংখ্যাটা হচ্ছে যোগফল আর বিয়োগফলের রেজাল্ট বাই 2। এটা যদি ছোট সংখ্যাটা বের করতে চাও y, তখন প্রথম লাইনটা থেকে দ্বিতীয় লাইনটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে 12.5 মাইনাস 3.5/2। এটা করতে পারো। বুঝতে পারলাম? বুঝতে পারলে কেন হয়? পরপর 3টি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কত দিয়ে বিভাজ্য হবে? পরপর 3টি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কত দিয়ে বিভাজ্য হবে? পরপর 3টি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কত দিয়ে বিভাজ্য হবে? পূর্ণ সংখ্যার যোগফল, যেমন 2, 3, 4, 7, 8, 9, পরপর 3টা, এদের যোগফল। এদের যোগফল সর্বদা কত দিয়ে বিভাজ্য হবে? এদের যোগফলটা সর্বদাই 3 দিয়ে বিভাজ্য হবে। এটা খুব ভালো করে মনে রাখবে। এই যোগফলের পরিবর্তে যদি গুণফল দেয়, আচ্ছা যোগের রেজাল্ট বেশি হয় না গুণের রেজাল্ট বেশি হয় নরমালি? নরমালি যোগের রেজাল্ট বেশি না গুণের রেজাল্ট বেশি? গুণের গুণের। নরমালি গুণের রেজাল্ট বেশি হয়। নরমালি কথাটা কেন বলছি? কারণ নাম্বারের উপর ডিপেন্ড করে, ভগ্নাংশ হয়ে গেলে কেস হয়ে যাবে। তাই নরমালি কথাটা ব্যবহার করছি। নরমালি হচ্ছে গুণের রেজাল্টটা বেশি হয়। আমরা এইভাবে মনে রাখতে পারি, 3 দিয়ে ভাগ যাবে না 6 দিয়ে ভাগ যাবে। গুণের সময় 6 হবে, যোগের সময় 3 হবে। যেহেতু গুণের রেজাল্ট বেশি, তাই 6 দিয়ে ভাগ যাবে, বড়টা হবে। আর যোগের রেজাল্টটা গুণের থেকে কম, তাই 3 দিয়ে ভাগ যাবে। এইভাবে মনে রাখতে পারি। যদি কখনো কোশ্চেন আসে পরপর 3টি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কি দিয়ে বিভাজ্য হবে, বলবো 3 দিয়ে। যদি যোগফলের পরিবর্তে গুণফল আসে তাহলে বলবো 6 দিয়ে। বোঝাতে পারলাম? ক্লিয়ার সবাই? স্যার এটা পরপর দুটি, মানে কিভাবে করলেন? বলো। এটা আরেকবার বলুন, মানে কিভাবে করলেন? করলাম বলতে এটা প্রথমত মনে রাখতে হবে। এবার করলাম বলতে পরপর 3টি পূর্ণ সংখ্যা, তুমি ধরো এক্স নিলে, রাইট, তারপর ধরো x+1 নিলে, তারপর নিলে x+2 নিলে। এটা হচ্ছে পরপর 3টে পূর্ণ সংখ্যা। এদের যদি যোগ করো তুমি কত পাচ্ছ? 3x+3 না? হ্যাঁ। তো এখান থেকে 3 কমন পাচ্ছ তো? হুম। তাহলে এখান থেকে কি বোঝা যায় যে এই সংখ্যাটা অন্য কিছু দিয়ে ভাগ যাক আর না যাক, 3 দিয়ে অবশ্যই ভাগ যাবে। হ্যাঁ। এই জন্য বলা হয় পরপর 3টি সংখ্যার যোগফল সর্বদা কি দিয়ে ভাগ যাবে? 3 তিন। দিয়ে। আর এদের গুণফলটা সর্বদা 6 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? হ্যাঁ। আর একটা কথা লিখে রাখতে পারো, পরপর দুটি পূর্ণ সংখ্যার যোগফল, পরপর দুটি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কি দিয়ে বিভাজ্য হবে? সরি, দুটো সংখ্যার গুণফল। পরপর দুটি পূর্ণ সংখ্যার গুণফল, পরপর দুটি পূর্ণ সংখ্যার গুণফল সর্বদা কি দিয়ে বিভাজ্য হবে? পরপর দুটি পূর্ণ সংখ্যার গুণফল সর্বদা কি দিয়ে বিভাজ্য হবে?
পরপর দুটি পূর্ণ সংখ্যার গুণফল সর্বদা 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে। পরপর দুটি, যেমন তোমাকে যদি 2 আর 3 দেই, তাদের গুণফল তো 6 হয়, তো তুমি কি এটা আর 4 দিয়ে ভাগ করতে পারছো? পরপর দুটি পূর্ণ সংখ্যার গুণফল সর্বদা 2 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? কিছু বলবে? নাহলে মিউট করো। পরের কোশ্চেন, কোন সংখ্যার বর্গের সঙ্গে 1/4 যোগ করলে 147 হবে, সংখ্যাটি কত? কোন সংখ্যার বর্গের সঙ্গে তারই 1/4 যোগ করলে, সংখ্যাটার 1/4 যোগ করলে 147 হবে, তো সংখ্যাটা কত হবে? বলছে কোন সংখ্যার বর্গের সঙ্গে 1/4 যোগ করলে 147 হবে, তো সংখ্যাটা কত? কোন সংখ্যার বর্গের সঙ্গে 1/4 যোগ করলে 147 হবে, তো সংখ্যাটি কত? কোন সংখ্যার বর্গের সঙ্গে বলেছে, আমরা অপশন ধরে করতে পারি, অথবা অপশন ধরে করাটা বেস্ট হবে। যেমন আমি প্রথম অপশন থেকে যদি শুরু করি, 12 স্কয়ার কত হয়? 144। আবার 12-র 1/4 কথাটার মানে কি? 12-র 12/4। এটা হচ্ছে 3, যোগফলটা দেখো মিলে গেছে 147, অতএব এটাই হবে আনসার। 14টা হবে না, কেন হবে না? কারণ 14 এর স্কোয়ার করলে কত হয়? 13 স্কোয়ার 169, 196 হয়ে যায়, 147কে পেরিয়ে চলে যাচ্ছে, তাহলে এটা হতে পারে না। 18 স্কোয়ার, এটাও হবে না, অনেক বেশি হয়ে যাচ্ছে। 9 স্কোয়ার, সেটাও হবে না, কারণ 9 স্কোয়ার 81, 9-এর 1/4 মানে 9/4, এই দুটো যোগ করলে জীবনে 147 আসবে না, অতএব বাকি 3খানা অপশন এমনিই কাট হয়ে যাচ্ছে, তো অপশন দিয়ে আমরা করতে পারি। বোঝা গেছে? বোঝা গেছে? কনফার্ম করো। পরের কোশ্চেন, 20টা করবো আমি আজকে কোশ্চেন, তোমাদের বেশি চাপ দেব না, আমি এই ব্যাচে 20টা করব ভালো করে। দুটি সংখ্যার যোগফল 24 এবং এদের বর্গের যোগফল 386 হলে একটি সংখ্যা কি হবে? দুটি সংখ্যার যোগফল 24 এবং এদের বর্গের যোগফল 386 হলে একটি সংখ্যা কত হবে? দুটি সংখ্যার যোগফল 24 এবং এদের বর্গের যোগফল 386 হলে একটি সংখ্যা কত হবে? দুটি সংখ্যার যোগফল 24 এবং এদের বর্গের যোগফল 386 হলে একটি সংখ্যা কত হবে? দুটি সংখ্যার যোগফল 24, এদের বর্গের যোগফল 386 হলে একটি সংখ্যা কি হবে? তাহলে কি করা যায়? যেহেতু দুটো সংখ্যার যোগফল 24 বলেছে, আমি কি করলাম, অপশন ধরে করতে পারি। একটা যদি 5 হয় তাহলে অন্যটা কত হবে? 24 যেহেতু যোগফল, একটা 5 হলে অন্যটা 19 হবে। 19, হ্যাঁ। এবার তাদের বর্গের যোগফল 386 বলেছে, তাহলে 5-এর স্কোয়ার কত হয়? 25। 19-এর স্কোয়ার কত হয়? স্কোয়ার রুট কিউব রুটের ভিডিওটা কিন্তু ভালো করে দেখে নেবে, যে দেখোনি আমাকে বলবে, আমি লিঙ্ক দিয়ে দেবো গ্রুপে মেসেজ লিখে দেবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, স্কোয়ার রুট কিউব রুটের ভিডিও দেখে নেবে, দিলে এগুলো সোজা হবে। 5-এর স্কোয়ার 25, 19-এর স্কোয়ার কত হয়? 361, দুটো যোগ করলে দেখো মিলে যাচ্ছে, অতএব এটাই হবে রাইট অ্যান্সার। তুমি যদি অপশন বি নিতে, 6 আর 18 নিতে হতো। 6 স্কোয়ার হচ্ছে 36, 18 স্কোয়ার হচ্ছে 324, যোগ করতে গেলে লাস্ট ডিজিট মিলছে না, তাই এটা হবে না। পুরো যোগ করার দরকার নেই, লাস্ট ডিজিটটা মিললেই তুমি বুঝবে যে হ্যাঁ হতে পারে, তখন করবে, নাহলে করার দরকার নেই। এইভাবে তুমি অপশন এটাকে রাইট করতে পারো। বোঝা গেছে সবার? কনফার্ম করবে। স্যার নেটওয়ার্কের জন্য একটু বেরিয়ে গিয়েছিলাম, আরেকবার বলবেন? স্কোয়ার 24 প্লাস হচ্ছে দুটো করেছে, সংখ্যার বুঝতে যোগফল। পেরেছি।
দুটো সংখ্যার যোগফল 24, তাহলে একটা 5 হলে অন্যটা কি হবে? 19 হবে। 5 স্কোয়ার বলেছে দুটো সংখ্যার বর্গের যোগফল 386, তাহলে 5 স্কোয়ার কত? 25। 19 স্কোয়ার কত? 361। দেখো তোমার 386 মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে এটাই রাইট আনসার, না মিললে পরেরটা চেক করবো। বোঝা গেছে? এটাই তোমার টাইম সেভ করবে। নর্মাল নিয়মে এটা অনেক জটিল হয়ে যাবে। নর্মাল নিয়মে তুমি এক্স প্লাস ওয়াই সমান লিখবে 24, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান লিখবে 386, তারপর তুমি ফর্মুলা ব্যবহার করে এক্স মাইনাস ওয়াই বের করবে, মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলা ওটা ব্যবহার করে এটা বের করবে, তারপর এই দুটো যোগ বিয়োগ করে বের করবে, তাতে অনেক বেশি টাইম চলে যাবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ক্লিয়ার হলো? আর বাকি শর্টকাট টেকনিক নানা বইতে নানা রকম ভাবে বের করে, কিন্তু সেগুলো না মনে রাখা অনেক ডিফিকাল্ট। মানে তাতে দেখা যাবে যে পরীক্ষায় তুমি গুলিয়ে ফেললে, তখন চাপ খেয়ে যাবে। অনেক বইতে অনেক রকম ভাবে করে, যেমন বড় সংখ্যা বের করার জন্য এরকম ফর্মুলা ব্যবহার করে, যে যদি দুটো সংখ্যার যোগফলটা এক্স হয়, ওদের বর্গের যোগফল যদি ওয়াই হয়, অনেক বইতে এরকম ভাবে করে, বড় সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে এক্স প্লাস √2y মাইনাস এক্স স্কোয়ার বাই 2, যেটা তোমার ক্ষেত্রে মনে রাখা ডিফিকাল্ট। আর ছোট সংখ্যার সময় এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়, ছোট সংখ্যার সময় এই প্লাসের জায়গায় মাইনাস লেখে। তো এইভাবে ক্যালকুলেশন করে বড় সংখ্যা ছোট সংখ্যা অনেক বইতে বের করে। তবে তুলনায় অপশন চেকিং আমার মনে হয় বেশি টাইম সেভ করবে তোমার। ওকে, বোঝাতে পারলাম? পরের কোশ্চেন, পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে বৃহত্তম সংখ্যা কত হবে? পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে বৃহত্তম সংখ্যা কত হবে? পরপর দুটো সংখ্যা দিয়েছে, তাদের বর্গের পার্থক্য 81 বলেছে। পরপর দুটো সংখ্যা মানে ব্যাপারটা কেমন? যেমন দেখো, ধরো 3 স্কোয়ার দিলাম, 3 স্কোয়ারের ভ্যালু হয় 9, 4 স্কোয়ারের ভ্যালু কত হয়? 16। এই বর্গের পার্থক্য কত? বর্গের পার্থক্য হচ্ছে 7। তেমনি এখানে কোশ্চেনে বলছে পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে বৃহত্তম সংখ্যা কত হবে। মজার বিষয় হচ্ছে, তুমি এরকম যদি প্রত্যেকটা স্কোয়ার নাম্বারগুলো দেখতে যাও, তুমি একটা অদ্ভুত মিল দেখতে পাবে। সেই মিলটা কি? যেমন দেখো, এদের যে বর্গের পার্থক্য যেটা হচ্ছে, সেটা ওই দুটো নাম্বারের যোগফলের সমান হয়। এটা হচ্ছে অদ্ভুত মিল। 3 আর 4 যোগ করলে 7 হয়, সেটাই কিন্তু ওদের বর্গের পার্থক্য। আবার 4 আর 5 যোগ করলে 9 হয়, ওটাই কিন্তু ওদের বর্গের পার্থক্য। আর এটা হয় কেন? এটা হওয়ার পিছনে কারণ কি? কারণ তুমি যখন 5 স্কোয়ার আর 4 স্কোয়ারের বর্গের পার্থক্য করবে, সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করবে, তখন 5-এর সাথে 4 যোগ করতে হয়। পরপর দুটো নাম্বার হওয়ার জন্য পরের রেজাল্টটা 1 হবে সর্বদা। তাই এই রেজাল্টটা সবসময় ওই দুটো নাম্বারের যোগফল দিয়ে দেয়, দুখানা নাম্বারের যোগফল সর্বদা ফিরিয়ে দেয়। এই কারণে যখন তোমাকে পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 বলছে, তুমি দেখো 81 ঠিক মাঝামাঝি নাম্বার কি আছে? 81-র মাঝামাঝি নাম্বার কি আছে? 81 ঠিক অর্ধেক করলে যেটা হয়, তার কাছাকাছি নাম্বার কি আছে? 40, 41। তো 40 আর 41 যোগ করলে কিন্তু 81 হয়। তো তোমার অ্যাকচুয়ালি নাম্বার হবে 40 আর 41। এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা হবে? 41। আনসার হবে 41। ক্ষুদ্রতম চাইলে হতো 40। বোঝাতে পারলাম? আর একবার বলুন। তোমাকে যা দেয়া থাকবে, যদি পরপর দুটি বর্গের সংখ্যার পার্থক্য, ধরো আমি তোমাকে বললাম পরপর দুটি বর্গের সংখ্যার পার্থক্য যদি আমি তোমাকে দিয়ে দিই, ধরো আমি দিয়ে দিলাম 83 দিয়ে দিলাম, পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 83, তাহলে তোমার সংখ্যা দুটি কি কি হবে? তুমি 83-কে ঠিক অর্ধেক করতে যাও, কত হয় অর্ধেক করতে গেলে? 2 দিয়ে ভাগ করতে যাও, 41 পয়েন্ট সামথিং। 42 আর 41 হবে। 41 আর 42 হবে তোমার সংখ্যা দুটো।
ঠিক অর্ধেক করতে গেলে যে নাম্বারটা হয় তার সামনে আর পিছনের নাম্বারটা। বুঝেছো কথাটা? হ্যাঁ স্যার। বড়টা চাইলে 42 বলো, ছোটটা চাইলে 41 বলো। পরের কোশ্চেন, কোশ্চেন নম্বর 15। চার অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকে? বলছে চার অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে? চার অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যাকে 12, 18, 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকে? কি করতে হয়? তুমি এখানে শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে পারো। যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে, তাই তোমার প্রথম টেকনিক কি হবে? সব থেকে বড়টাকে নিতে পারো, 9938। যেহেতু বৃহত্তম বলেছে তাই এটাকে দিয়েই প্রথমে চেক করবে। এবার যেহেতু বলেছে 12 দিয়ে ভাগ করতে গেলে 12 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি হবে বলো? 3 আর 4। 3 আর 4 দিয়ে ভাগ যেতে হবে। এবার তোমার প্রথম কাজ কি বলছে? 12 দিয়ে ভাগ করলে যে ক্রমান্বয়ে কথাটা বলেছে, এই কথাটা মানে যখন তুমি 12 দিয়ে ভাগ করবে অবশিষ্ট কত থাকবে? 10। চার অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকবে, 18 দিয়ে ভাগ করলে 16 ভাগশেষ থাকবে, 27 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ থাকবে? এটাই বলতে চাইছে। বুঝেছো কথাটা? কথাটা কি ক্লিয়ার? এবার যেটা হচ্ছে আমাদের কি কাজ হবে, আমরা যেটা ইজি করতে পারি, 12 নামটা মানে 12 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি জেনে নিলাম, 3 আর 4। তাহলে আমি 12 দিয়ে ভাগ করলে যেহেতু 10 অবশিষ্ট থাকবে, আগে 10 কমিয়ে দিই, এই নাম্বারটা থেকে 10 কমিয়ে দিই, 9928। এবার দেখো তো এটা 3 দিয়ে ভাগ যায় কিনা। 3 দিয়ে ভাগ যাচ্ছে কি? না, যাচ্ছে না। যাচ্ছে না, তাহলে এটা হবে না। এর পরের নাম্বার কোনটা? এটা। একে আবার 10 কমিয়ে দিলে 9926। এটা দেখো তো 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। এটাও যাচ্ছে না। যাচ্ছে এটা। এটাও 3 যাচ্ছে দিয়ে না। ভাগ যাচ্ছে। কোথায় যাচ্ছে? 6 2 8 হচ্ছে 26 হচ্ছে, 26 করে যাবে। না তো। না স্যার 26 হলে যাচ্ছে না। এবার তুমি দেখো তো, তাহলে এইটাকে 10 কমিয়ে 9924। এবার দেখো ভাগ চলে যাচ্ছে, তাই না? 34 স্যার। এবার কিন্তু ভাগ চলে যাচ্ছে। হ্যাঁ বলো। 10 কমিয়ে দিতে হবে না, 9934 থেকে 10 কমিয়ে দিতে হবে আগে, কারণ ভাগশেষটা কমিয়ে দিতে হবে। এবার দেখো এটা ভাগ চলে যাচ্ছে, তো তার মানে এইটাকে তুমি জাস্ট আর একটা ভেরিফিকেশনের জন্য আরেকটা করলে করতে পারো, 2 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম ব্যবহার করতে পারো বা করতে পারো, আর আদারওয়াইজ এটাকে ভুল প্রমাণ করে দিলে হয়ে যাবে। এটা আনসার আমি এখনো কিন্তু কারেক্ট বলতে পারছি না। আমি দেখলাম এই দুটো হবে না, আমি যদি এটাকে ভুল প্রমাণ করে দিই তাহলে এটা রাইট অ্যান্সার। এটাকে ভুল প্রমাণ করতে গেলে 9904 হবে। এটা কি 3 দিয়ে ভাগ যাচ্ছে? না। না, 22 হচ্ছে। তার মানে 3টে ভুল হয়ে গেছে, তাহলে এটাই রাইট অ্যান্সার হবে। বুঝতে পারলে আমার কথা? 3টেকে ভুল প্রমাণ করে দিয়েছো যে 3টে হতে পারে না, তাহলে আর অন্যটা মাস্ট হবে। আর নর্মাল টেকনিকে কিভাবে করতে হয়? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিতে হয়, 4টে নয়। 12, 28, 27 লসাগু নিতে হয়। 12, 18, 27 লসাগু কত হয়? 108 হবে। লসাগু করবে 12, 18, 27 লসাগু করবে 108 হবে। দিয়ে তোমাকে কি করতে হয়? এই 108 দিয়ে ভাগ করতে হয়। 108 9 972, 9 থেকে 2 বাদ দিলে 7, 9 থেকে 7 বাদ দিলে 2,
279, 108 দুনে 216, তাহলে এক্সট্রা কত বাঁচলো? কত বাঁচলো? 9 থেকে 6 বাদ দিলে 3, 7 থেকে 63 বাঁচছে, তাই তো? তোমার প্রথম কাজ হচ্ছে 9999 থেকে 63 বাদ দিয়ে দেওয়া। তাহলে কত দাঁড়াবে? 9936। তবে এটা আনসার নয়, এটা দাঁড়ালো। এরপরে লাস্ট যেটা করতে হবে সেটা কি না, আমরা কোশ্চেনের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি এদের মধ্যে যে গ্যাপিংটা, 12 দিয়ে যখন ভাগ করছে অবশিষ্ট 10 থাকছে, মানে 2 গ্যাপিং আছে। 18 দিয়ে ভাগ করার সময় 16 থাকছে, 2 গ্যাপিং। 27 দিয়ে ভাগ করার সময় 25 থাকছে, 2 গ্যাপিং। ওই যেটা গ্যাপ হয়, কমন গ্যাপ, ওইটা লাস্টে বাদ দিয়ে দিতে হয়, দিয়ে 9934 হয় আনসার। এটা হচ্ছে লং মেথড, যেটা অনেকটা ডিফিকাল্ট মনে রাখা। আর শর্টকাট যেটা বললাম, তুমি ওই রকম ভাবে করে করতে পারো অপশন চেকিং এ, সেখানে তোমার টাইম সেভ হয়ে যাবে। প্রথম প্রথম একটু অসুবিধা হবে ঠিকই, কিন্তু অরিজিনালি তোমার টাইম সেভ হয়ে যাবে। একটু প্র্যাকটিস করলে কিন্তু তোমার টাইম বেঁচে যাবে। বুঝাতে পারলাম? বলো, শুনতে পেলাম না তোমার কথা, কি বল? কিভাবে পেলাম? দুইটা যেটা পেলাম, ওই যে 12 দিয়ে ভাগ করার সময় অবশিষ্ট 10 আছে, ওদের মধ্যে গ্যাপটা কত? 2। 18 দিয়ে যখন ভাগ করছি অবশিষ্ট 16 থাকছে, গ্যাপ কত? 2। 27 দিয়ে ভাগ করার সময় 25 থাকছে, অবশিষ্ট কত? 2। এই গ্যাপটা কমন গ্যাপ, এইটা যা হয় সেইটা বাদ দিয়ে দিতে হয় লাস্টে। বোঝা গেছে? স্যার তিনটে সংখ্যায় প্রতি কি ক্ষেত্রে gap? ভাজক এবং ভাগশেষের বিয়োগফলটা বাদ দিয়ে দিতে হয়। বলো। বলছি তিনটে সংখ্যার ক্ষেত্রে কি সবসময় গ্যাপ একই থাকে? হ্যাঁ, গ্যাপটা একই থাকলে তবেই আমরা এরকম ভাবে কাজটা করতে পারি। ঠিক আছে, গ্যাপ গুলো একই ওরকম ভাবে ভাগশেষ যখন করতে যাব, তোমাকে অনেক রকমের কোশ্চেন প্যাটার্ন পাবে। তুমি ধীরে ধীরে যখন সলভ করবে বুঝতে পারবে, অনেক টাইপের কোশ্চেন পাবে। তো সেখানে দেখবে যে ভাগশেষ গুলো ওই গ্যাপিংটা যখন করতে যাচ্ছে, তখন 12 দিয়ে ভাগ করলাম 10, বলছে যখনই এরকম হবে আমরা এইভাবে লসাগু করে যে রেজাল্টটা দাঁড়াবে তাকে ভাগ করার পর ওই গ্যাপ, যেটা কমন গ্যাপ, সেটা বাদ দিয়ে দিতে হবে। কমন গ্যাপ না থাকলে তার আবার ডিভিশন আলাদা সবসময় তো আরো থাকে। কি বলছো? বলছি এখানে না হলে স্যার কমন গ্যাপ পেলাম, সব সময়তেই কি কমন হুম। গ্যাপ পাবো? অন্য প্রবলেমে তুমি কমন গ্যাপ নাও পেতে পারো, না না, কোনো কথা নেই। এবার সেটা সেই সব প্রবলেম করার জন্য কিভাবে করবে আর একটু ক্লাস করো, তারপর আবার যখন প্রবলেম আসবে বলে দেবো, ঠিক আছে? কিছু কিছু এক্সাম্পল বানিয়ে আমি দেখিয়ে দেবো। বইতে তো নর্মালি এই, যেহেতু চাকরি পরীক্ষায় বেশিরভাগ এই কোশ্চেনই থাকে, তো এই কোশ্চেন এমনি বইতে পাওয়া যায় না, ওরকম টাইপের কোশ্চেন, তো আমি সেটা বানিয়ে তোমাকে দেখিয়ে দেবো। চলো পরের কোশ্চেন। 561-র মৌলিক উৎপাদকগুলি লিখো। মৌলিক উৎপাদক কথার মানে যে একে ভাঙলে তুমি কি কি পাবে, মৌলিক সংখ্যা। 561-এর মৌলিক উৎপাদকগুলি লেখো, উৎপাদকগুলির যোগফল। 561-এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত হবে? পাঁচশো একষট্টি এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত হবে? তাহলে কি করবো, আগে এটাকে ভাগ করার চেষ্টা করবো। কত দিয়ে ভাগ যাবে? যেহেতু ডিজিট সাম করলে 12 হচ্ছে, 3 দিয়ে ভাগ চলে যাবে। 3 একে 3, 2 26, 3 8 24, 2 21, 3 7 21। নেক্সট কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে না? 11 দিয়ে যাবে স্যার। 11 একে 11, 7 77, 11 7 77। তাহলে 3, 11 আর 17 তাদের যোগফল করতে হবে। এগুলো সব মৌলিক সংখ্যা, এদের যোগফল মানে 31 হচ্ছে আনসার। বুঝে গেছো সবাই?
সবাই বুঝে গেছো? পরের কোশ্চেনে চলে যাচ্ছে। 3 0 এরকম টাইপের অঙ্ক প্রচুর পরীক্ষায় থাকে। 3 0 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত? 3 0 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত? স্টুডেন্ট এই কোশ্চেনটা পরীক্ষায় দেয়, তার পিছনে একটাই কারণ, যে স্টুডেন্ট যে ভুলটা করে, এই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাতে গিয়ে, যেহেতু বলেছে 3 0 4 দ্বারা গঠিত যতগুলো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাওয়া যাবে তার যোগ করতে, স্টুডেন্ট কি করে, এরকম একটা সংখ্যা বানিয়ে ফেলে। এইগুলো কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট নয়, কারণ বাম দিকে 0 থাকলে এগুলো কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট হয়ে যায়। এই দুটো একটা প্রবলেম হয়ে যায়, এই দুখানাকে বাদ দিতে হয়, এই দুখানা নেওয়া যাবে না। তো বাকিগুলো হবে কি কি হবে মোট? এটা একটা কোশ্চেন আসতে পারে যে 3 0 4 দ্বারা কটা সংখ্যা এরকম বানানো যেতে পারে, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। রিপিট হবে না, নাম্বার রিপিট হবে না, এরকম কটা বানানো যেতে পারে? 4টি। কটা? 4টে। 4টা না, চারটে স্যার। 3 অঙ্ক বিশিষ্ট কটা বানানো যেতে পারে, এটা হচ্ছে কোশ্চেন, মানে রিপিট হবে না। 4টি। 3 অঙ্ক বিশিষ্ট বললে তোমাকে তখন 4টে আনসার বলছো। হচ্ছেটা কেমন, তোমাকে যদি এটা 1 2 3 বলতো, দিয়ে বলতো যে এদের দিয়ে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানালে কটা হবে? 6টা। 6টা হবে। যদি তোমাকে এটা বলতো 1 2 3 4 5, এবার কটা হবে? 3 অঙ্ক বিশিষ্ট কটা সংখ্যা বানাতে পারবে? 10টা। হ্যাঁ, এবার অনেক হয়ে যাবে, এবার কেস খেয়ে যাবে। স্যার এইগুলো সংখ্যা 3টি যোগফল ইনটু 3টে 2-এর গুণফল এমনি করে হবে তো? না, এখানে যেটা করতে হবে তোমাকে, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাতে হবে বলেছে। কি করবে শোনো, প্রথম কথা আমি এইটা যদি করি, তুমি বলো এই প্রথম জায়গাতে, ধরো ভাবো তোমার বাড়িতে মুখ্যমন্ত্রী গেছে, প্রধানমন্ত্রী গেছে, আর গ্রামের পঞ্চায়েত গেছে। তোমার বাড়িতেও 3 রকম টাইপের চেয়ার আছে, একটা খুব হাইফাই, একটা মিডিয়াম, আর একটা হচ্ছে অর্ডিনারি, খুবই অর্ডিনারি। এবার তুমি কি করলে, প্রথমে কাকে বলবে? তুমি 3 জনের মধ্যে নিশ্চয়ই গ্রাম পঞ্চায়েতকে বলবে না তুমি যেটাই খুশি বসে যাও, বলবে কি? তুমি কি বলবে? তুমি প্রধানমন্ত্রীকে বলবে স্যার আপনি যেখানে খুশি বসুন, আপনার ইচ্ছা। প্রধানমন্ত্রী যদি মনে করে নর্মাল চেয়ারে বসবে, বসবে। তো ওর ক্ষেত্রে কিন্তু 3টে যেটা খুশি বাঁচতে পারে, ওর কিন্তু 3টে জায়গায় খোলা, যেটা খুশি বাঁচতে পারে। এবার প্রধানমন্ত্রী ধরো এই জায়গাটা বেছে নিল, তখন বাকি কি থাকছে? বাকি পড়ে থাকছে 2টো জায়গা। বাকি যে 2জন আছে, সেই 2জন এই 2টো জায়গার মধ্যে কোনো একটাই বসবে। তাহলে তখন তাদের মধ্যে আবার তুমি মুখ্যমন্ত্রীকে বলবে যে স্যার আপনি যেখানে খুশি বসুন। মানে প্রধানমন্ত্রীর বাছার যে মানে যে ও যে বাঁচবে, সেই চান্সটা ওর কাছে 3টে রাস্তা আছে, ও যেটা খুশি বসতে পারে। কিন্তু এটা যখন মুখ্যমন্ত্রীর বেলা আসছে, তখন কিন্তু প্রধানমন্ত্রী একটা সিট যেহেতু অলরেডি বসে গেছে, তাই ওর কাছে কিন্তু 2টো রাস্তা থাকছে, যে কোনো 2টোর মধ্যে বসতে পারে। আর গ্রাম পঞ্চায়েতের কাছে কোনো অপশনই নেই, একটাই সিট পড়ে আছে, ওখানেই বসতে হবে। এটাই হচ্ছে মোট পসিবিলিটি সংখ্যা, মোট মানে কত রকম ভাবে হতে পারে। বুঝলে কথাটা? কথাটাকে বুঝতে পারলে? এটা হচ্ছে মোট পসিবিলিটি সংখ্যা। এবার আমাদের এই অঙ্কে কি হচ্ছে, এই অঙ্কে শূন্য যেহেতু এখানে বসবেই না, মানে যেটা অর্ডিনারি চেয়ার, তুমি যদি মনে করো যে অর্ডিনারি চেয়ারে, বা মেনেই নিলাম যে যেটা অর্ডিনারি চেয়ার, তুমি ধরো সেখানে প্রধানমন্ত্রীকে কিছুতে বসাবেই না, এরকম যদি কথা হয়, বা কাউকে একটা তুমি এই জায়গাটা দেবে না, এর 3 জনের মধ্যে 0কে এই জায়গা দেবে না, 0 এখানে বসতেই পারে না, তাহলে এই জায়গায় কারা বসতে পারে বলো তো? এই জায়গায় কে কে বসতে পারে বলো? হয় 3 বসবে, 4 আর 3। 2জনের মধ্যে কেউ বসবে, তাহলে রাস্তা কটা? 2টো রাস্তা। মানে এখানে বসার যে 3 জন বসতে পারছে না, কিন্তু হয় 3 বসতে পারে, নাহলে 4 বসতে পারে, 2জন বসতে পারে। আচ্ছা এবার বলো, একজন 3 আর 4-এর মধ্যে কেউ যদি এখানে বসে যায়, এই ঘরটায় কজন বসতে পারবে বলো তো? এই ঘরটায় কে কে বসার সুযোগ আছে?
304। 04 বা 03? না, একজন তো কেউ বসে যাবে এখানে, দুজন। একজন তো কেউ বসে গেছে, তাকে তো আর তুমি এখানে বসাতে পারবে না, নাম্বার রিপিট হচ্ছে না। তুমি ধরো 3কে বসিয়ে দিয়েছো, বাকি তো তোমার পড়ে আছে 0 আর 4, তাহলে এদের দুজনের মধ্যে যাকে খুশি বসাতে পারো, তাহলে এটাও কিন্তু তোমার 2 হচ্ছে। এবার ওদের মধ্যে কেউ যদি এখানে বসে যায়, পরেরটাই কজন বসবে বলো তো, মানে কার বসার চান্স কত আছে? একজনের। তখন কিন্তু একজনেরই চান্স পড়ে আছে, যে কারণে তুমি 4টে বলছো। 2 × 2 × 1, এটা হচ্ছে সংখ্যা। একটু বড় পরীক্ষা হলে এই সংখ্যা কাউন্ট করতে দেয় কটা নাম্বার হবে, একটু বড় পরীক্ষা হলে এরকম টাইপের চলে আসে, বা কোশ্চেনের লেভেল দিন দিন যেমন হচ্ছে এরকম কোশ্চেন আসতেই পারে, কটা মোড এরকম বানানো যাবে। ঠিক আছে, তো 4টে হচ্ছে, সেই 4টে এবার যদি তুমি দেখতে চাও কেমন হচ্ছে, দেখো প্রথমে তুমি 3 বসালে, তারপর তুমি 0 4 করলে, 4 0 করলে, প্রথমে তুমি 4 বসালে, তারপর তুমি 3 0 করলে, 0 3 করলে, এই হচ্ছে 4খানা নাম্বার, যেটা 3 অঙ্ক বিশিষ্ট। এদের যোগটাই তোমার আনসার হবে। কত হচ্ছে? লাস্ট ডিজিটটা যোগ করো, 4 3 7, অপশনে একমাত্র এটাই আছে, বাকিগুলো নেই, আর করার দরকারই নেই। অপশনে শুধু এটাই আছে, আর বাকি করার দরকারই নেই, তাহলে আনসার তোমার অপশন বি হবে। বুঝতে পারলে সবাই? সবাই বুঝতে পেরেছো? কনফার্ম করো। পরের কোশ্চেন, 200 এবং 300-র মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে? 200 এবং 300-র মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে? 200 এবং 300-র মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6 আর 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে? ওই টেকনিক ব্যবহার করবে। কি না, এদের মধ্যে বড়টা কোনটা আগে সেটাকে ধরে নাও, সেখান থেকে 5 বাদ দিয়ে দাও, 288। এবার দেখো এটা 6 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 6 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম, 6 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? 2 দিয়েও যেতে হয়, 3 দিয়েও যেতে হয়, তাই তো? 3 দিয়ে যেতে। তো 2 দিয়ে তো যাচ্ছে, 3 দিয়ে 8 আর 16 দিনে 18, 3 দিয়েও যাচ্ছে। 8 দিয়ে যাচ্ছে কিনা দেখে নাও, 9 দিয়ে যাচ্ছে কিনা দেখে নাও। যদি দেখো 3টে দিয়েই ভাগ যাচ্ছে, 6 8 9, তাহলে এটাই হবে তোমার রাইট আনসার। আর যদি না হয় তাহলে পরে এর থেকে পরের নেক্সট নাম্বারটা দেখবে। বুঝতে পারলে আমার কথা? ক্লিয়ার হলো? স্যার 8 দিয়ে বিভাজ্যর নিয়মটা কি? লাস্ট 3খানা ডিজিট দেখতে হয়, কিন্তু এ তো 3খানা ডিজিটই আছে, তাই নর্মাল ভাবে ভাগ করবে। বুঝেছো? হ্যাঁ স্যার। বড় বড় সংখ্যার ক্ষেত্রে 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা হচ্ছে, লাস্ট 3খানা ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। এটা তো আগে করেছো, দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া আছে, সংখ্যা দুটি গুণফল কি হবে? দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া আছে, সংখ্যা দুটোর গুণফল কি হবে? তাহলে যে টেকনিকটা বলেছিলাম গুণফল বের করার জন্য, কি করতে পারি? নিচে 4 লিখবো, উপরে একবার যোগ করব, একবার বিয়োগ করব। 21 আর 17 গুণ করলে 17 একে 17, হাতে 1, 17 দুনে 34, একে 35, 357 হচ্ছে রাইট আনসার। বুঝতে পেরেছো সবাই? পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নম্বর 20, একটি সংখ্যাকে 2 এবং 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 1 এবং 2 হয়। এই যে 2 দিয়ে যখন ভাগ করছো 1 থাকছে, 3 দিয়ে ভাগ করছো 2 থাকছে, ওই দেখো ভাগশেষের যে গ্যাপটা 1, আগের বার যেমন করেছিলে। সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? সংখ্যাটাকে যদি 6 দিয়ে ভাগ করা হয় ভাগশেষ কত থাকবে? সংখ্যাটাকে যদি 6 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে?
এটার একটা শর্টকাট নিয়ম আছে, সেটা কি না এইভাবে লিখে নিতে হয়। 2 দিয়ে ভাগ যাওয়ার ভাগশেষ থাকে 1, 3 দিয়ে ভাগ যাওয়ায় ভাগশেষ থাকে 2, 6 দিয়ে ভাগ যাওয়ায় ভাগশেষ যেটা হবে সেটা যে কোনো একটা কণাক্কণি গুণ করে অন্য অবশিষ্টটা যোগ করে দেবে। যে কোনো একটা কণাক্কণি গুণ করে অন্য অবশিষ্টটা যোগ করবে, সেটা হবে আনসার। তুমি যদি এই কণাক্কণিটা নিতে 3 একে 3 অবশিষ্ট 2 যোগ হতো। তুমি যদি এই কণাক্কণি নাও তাহলে 2 দুনে 4, তার সাথে অবশিষ্ট 1 যোগ হবে 5। এটা একটা শর্টকাট টেকনিক আছে, এইভাবে তুমি করতে পারো। স্যার বলুন, ক্লিয়ার করাতে পারলাম কি? একবার বলুন। শর্টকাট নিয়ম হচ্ছে, বলছে একটি সংখ্যাকে 2 এবং 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে কত? 1 এবং 2। সংখ্যাকে যদি 6 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ কত থাকবে, এটা হচ্ছে কোশ্চেনটা, ঠিক আছে? তো এটা করার জন্য তুমি কি অ্যাপ্লাই করতে পারো? একটা শর্টকাট টেকনিক ব্যবহার করতে পারো। সেই শর্টকাট টেকনিকটা কি না, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসছে লিখে নাও, 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকছে লিখে নাও, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা হবে তুমি যে কোনো একটা কণাক্কণি গুণ করো, এই কণাক্কণি গুণ করে আরেকটা অবশিষ্ট পড়ে থাকবে, সেটা যোগ করে দেবে। এইটা হবে তোমার আনসার। বোঝাতে পারলাম না? 5 হবে আনসার। এছাড়া তুমি একটা উদাহরণ নিয়ে করতে পারো। যেমন তুমি দেখলে যে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকবে, 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 থাকবে, এমন একটা নাম্বার নিয়ে নিই। তাহলে আমরা কি করতে পারি, 6 এর থেকে বড় এরকম একটা নাম্বার নিয়ে নেবো। তো 6 এর থেকে বড় কোন নাম্বার আছে যেটা 2 দিয়ে ভাগ করলে 1 থাকবে অবশিষ্ট? 11 নিয়ে নিচ্ছি। 11কে দেখলাম 2 দিয়ে ভাগ করলাম, 2 5 10, 1 অবশিষ্ট থাকে। আমি 3 দিয়ে ভাগ করলাম, 3 3 9, দেখলাম 2 অবশিষ্ট, মিলে গেছে। তাহলে 11কে 6 দিয়ে ভাগ করো, অবশিষ্ট কত আছে তুমি বুঝে যাবে, তখন তোমার আনসার হয়ে যাবে। বুঝতে পারলে? ক্লিয়ার হলো সবার? তো আজকে এই পর্যন্ত থাকবে, বাকি আবার চেষ্টা করবে পরের দিন আবার 21 থেকে 40 আলোচনা এটা করে একটু দেবো। বলুন না লাস্টটা একবার। তুমি 2 আর 3 দিয়ে ভাগ যাওয়ার কথা যেটা বলা হচ্ছে, 6 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম তোমাকে জানতে চাইছে, মানে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে জানতে চাইছে। তুমি 6 এর উপরে এমন কোনো একটা নাম্বার নিয়ে নাও যেটা 2 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 1 বাঁচে। তো তুমি যদি 7 লিখতে, তাহলে 7কে 2 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 1 থাকছে ঠিকই, 3 দিয়ে ভাগ করলেও অবশিষ্ট 1 থাকে, তাহলে 7 হবে না। 9 যদি লেখো 3 দিয়ে পুরো ভাগ চলে যায়, তাহলে নেক্সট 11। 11কে দেখো 2 5 10, 1 ভাগশেষে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 2 ভাগশেষ থাকে, তার মানে মিলে যাচ্ছে। তাহলে 11কে 6 দিয়ে ভাগ করলে দেখো অবশিষ্ট কত বাঁচে, সেটাই হবে তোমার আনসার। বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে। স্যার বলো। স্যার বলছি আগের দিন আপনি ওই একটা স্ক্রিন রেকর্ডিং দেখিয়েছিলেন যে কিভাবে ওই ড্রাইভে গিয়ে রুটিন বা বই এগুলো দেখার জন্য যে ফোল্ডারটা, ওইটা একটু একবার বলবেন? আপনি যে ওই রেকর্ডিং এর জন্য যে দিচ্ছেন ওর মধ্যে গেলেই পাবো? হ্যাঁ, তুমি যেটা করবে, তোমার ফোনে চলে যাবে, ফোনে দেখবে গুগল ড্রাইভ বলে একটা ফোল্ডার আছে, ঠিক আছে? ত্রিভুজের মতো দেখতে, যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? যদি না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেবে, গুগল ড্রাইভ বলে একটা ফোল্ডার, ত্রিভুজের মতো দেখতে, হ্যাঁ স্যার আছে ফোনে। ওইটা ডাউনলোড করে নেবে। যদি না থাকে ফোনে তাহলে তুমি ওটা ডাউনলোড করে নাও, দেখবে ত্রিভুজের মতো দেখতে, এরকম ঠিক দেখতে। তো এরপর যেটা করবে, এর মধ্যে ঢুকে যাবে, এর মধ্যে গিয়ে দেখবে শেয়ারে ক্লিক করবে, নিচে 4খানা অপশন থাকবে, পিরিয়ডিটি, ওয়ার্ক স্পেস, শেয়ার, ফাইল। শেয়ারে ক্লিক করবে তুমি, শেয়ারে ক্লিক করবে, আমার যেমন ফাইলে ক্লিক করা আছে তুমি তেমনি শেয়ারে ক্লিক করবে। দেখবে তুমি যে যে ব্যাচে ভর্তি হয়েছো, যে যে সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছো, তুমি যদি ম্যাথের কথা বলি তাহলে দেখবে তোমার সাথে ম্যাথ ব্যাচ 10 বলে একটা ফোল্ডার শেয়ার করা হবে। যার যেমন আছে তেমনি তার যে ব্যাচে পড়ো সেই ব্যাচের ফোল্ডার শেয়ার করা হবে। তুমি দেখতে পাবে শেয়ারে ক্লিক করার পর ওই ফোল্ডারটা তোমার ওখানে দেখতে পাবে। তুমি ওখানে 3টে ডটে ক্লিক করবে, ক্লিক করে কালার চেঞ্জ করতে চাইলে চেঞ্জ কালার করলে নিজের মনের মতো যে কোনো কালার করে নিতে পারো। এবং
আবার 3টে ডটে ক্লিক করে অ্যাড টু হোম স্ক্রিন করে নেবে। ওখানে নিচে দেখবে অ্যাড টু হোম স্ক্রিন আছে, অ্যাড টু হোম স্ক্রিন করে নেবে, অ্যাড অটোমেটিক্যালি, দিলে তোমার স্ক্রিনের সামনে চলে যাবে। এই আমার চলে এলো স্ক্রিনের সামনে। এবার আমি কি করলাম, জাস্ট এটাতে ক্লিক করব, ক্লিক করলেই এখানেই আমার সমস্ত রেকর্ডিং দেখতে পাবো। যেমন ব্যাচ 10-এ বুক লিস্ট দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে পেমেন্ট ডিটেলস, কোন নাম্বারে পেমেন্ট করতে হবে এখানে দেওয়া আছে, কত পেমেন্ট করতে হবে দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেওয়া আছে, এখানে এই নানা রকম কোশ্চেন দেওয়া থাকছে। রেকর্ডিং ক্লাস, একটা ক্লাস আগের দিন হয়েছে সেই ক্লাসের রেকর্ডিংটা এখানে দেখতে পাবে। এখানে নোট দেওয়া আছে, আজকে যেটা করালাম সেই পিডিএফটা এখানে দেওয়া আছে। প্রত্যেকেরই ওই ক্লাসরুমে পিডিএফ দেওয়া আছে, প্রত্যেকের ক্লাসরুমেই এরকম পিডিএফ দেওয়া আছে কি কি করতে হবে। এইখানে তুমি গেলে এখানে নিচের দিকে কোশ্চেন গুলো পাবে, প্রত্যেকের এরকম দেওয়া আছে। তারপর রেকর্ডিং ক্লাস, রেকর্ডিং ক্লাস চালালে রেকর্ডিং ক্লাস দেখতে পাবে, আগের দিনের ক্লাস। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার হ্যালো বলো বলো, স্যার, শুনতে আমার একটা পাচ্ছি। কোশ্চেন ছিল। এই একটা প্রশ্ন ছিল যে 60 থেকে 90 পর্যন্ত ওই প্রাইম নাম্বারগুলোর মানে গড় কত? 60 থেকে 90 পর্যন্ত প্রাইম নাম্বার গুলো লিখে ফেলবে, তার গড় বের করবে। প্রাইম ওটা নাম্বারে কোনো ছাড়া নির্দিষ্ট আর নিয়ম নেই এরকম আর যে অন্য কোনো যে- মানে শর্ট নেই, তাই তো? হ্যাঁ বলো। বলছি ওই প্রাইম নাম্বার গুলো লিখে যে গড় বের করানো ছাড়া আর হ্যাঁ অন্য হ্যাঁ কোনো হ্যাঁ, মানে পদ্ধতি আর নেই কোনো শর্ট? কারণ প্রাইম নাম্বারের কোনো এরকম নিয়ম নেই যে পরের প্রাইম নাম্বার ঠিক কি হবে বা কোনো হ্যাঁ, নির্দিষ্ট পার্টিকুলার কি হবে, এরকম কোনো নিয়ম নেই। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার, গুড নাইট। ঠিক আছে, গুড নাইট, ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট।